কিন্তু এটাকে যেভাবে মিডিয়াতে প্রচার করা হয় ব্যাপারটা তেমনি নয় আদৌ সাইকোঅ্যানালিসিস। ঠিকই শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং বুদ্ধিস্ট ফিলোসফির থেকে খুব ইনফ্লুয়েন্সড হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। নিজেকে বাঁচাবো অন্যের আক্রমণ থেকে, এটা একটা ইনস্টিংক্ট, যে কারণে আমরা মায়ের কোলে গিয়ে বাচ্চারা লুকিয়ে পড়ে, আরে একটা কিছু বিদ্যুৎ চমকাচ্ছে, কিছু একটা হবে। কারণ যে সময় ফ্রয়েড অস্ট্রিয়াতে বসে সাইকোঅ্যানালিসিস আবিষ্কার করছেন সেই সময় গিরীন্দ্রশেখর বোস একেবারে ইন্ডিপেন্ডেন্টলি ওনার সাথে কোনো যোগসাজশ ছাড়া সাইকোঅ্যানালিসিস আবিষ্কার করছেন কলকাতায় বসে। ছোটোবেলার সাইকেল, ছোটোবেলার কম্বলটা, ছোটোবেলার খেলনাটা, ওগুলো জিনিস নয় শুধু আমার কাছে, একটা কোনো সময় আমার ওটাকে মা মনে হয়েছে। আরেকটা অদ্ভুত, ব্যথায় আনন্দ পাওয়া। তোর বিয়েতে যাওয়াটা হলো না, কোথায় জানি কেন তোর বিয়েতে গেলাম না কেন, আমি আমার দিকে তাকিয়ে বলছে তোর কি মাথা খারাপ? আমি বললাম মানে? বললো তুই আমার বিয়েতে এত কাজ করলি। আমি বসের সাথে প্রচণ্ড ভালো ব্যবহার করা শুরু করে দিলাম, যাতে এটা আর না হয় না, যে একটা মানুষ ভালো হতেই পারে, সব ভালো মানুষ তো আছেই পৃথিবীতে, আমরা খারাপ মানুষ, হ্যাঁ আমরা তো আমাদের মতো ভালো মানুষই হয় না পৃথিবীতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে আমরা সবসময় ভালো না, রাগ হয়। বিশেষ করে আমাদের টিমকে জিজ্ঞেস করবেন, তখন বুঝতে পারবেন আপনার মাথায় না একটা কনভারসেশন অলরেডি প্লে হয় যে আমার সঙ্গে কি কনভারসেশন হতে যাচ্ছে, সবার সঙ্গে হয়। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা যেভাবে রেসপন্স করেছেন মেম্বার মিটের জন্য, যেভাবে মেম্বার্স অনলি কন্টেন্ট আসছে এবং তার জন্য মেম্বারশিপ নিচ্ছেন অনেক মানুষ, এবং সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং এটা বিশ্বাস করতে পারছি আরও বেশি করে যে বৈঠকের কন্টেন্টের জন্য মানুষ এগিয়ে এসে নিজে থেকে দে ওয়ান্ট টু ওয়াচ দ্য এপিসোডস। এটা সত্যিই খুব ভালো লাগার। আপনাদের ভালোবাসার জন্য এখান থেকে ধন্যবাদ না, এখান থেকে উল্টো দিক থেকে অনেক ভালোবাসা আমার এবং প্রেমাশিসের তরফ থেকে। আজকের এপিসোড এরা যদি দেখা শুরু করেন, প্রথমবার ক্লিক করে থাকেন, তাহলে একটা ডিসক্লেমার দিয়ে দিই, পরিষ্কার বলে দিচ্ছি, এই এপিসোডটা দেখবেন না যদি আগের এপিসোডটা না দেখে থাকেন, কারণ এই এপিসোডটা দেখলে তাহলে এটার কোনো মানে দাঁড়াবে না আপনার কাছে। এই এপিসোডটা একটা সিরিজের সেকেন্ড এপিসোড। এর আগের এপিসোডটা আছে, আগের এপিসোডটার লিঙ্ক আমি লিঙ্ক দেওয়া থাকবে নিচে, আমি যে ডেসক্রিপশনটা করে তাকে বলে দিচ্ছি লিঙ্কটা যাতে নিচে থাকে। সো আজকের এপিসোডে আমরা কথা বলবো সাইকোলজি নিয়ে। সাইকোলজির একটা সিরিজ চলছে, সেই সিরিজে প্রেমাশিস বেশ কিছু বই এবং আমরা একটা বিশেষ শাখা নিয়ে কথা বলছি, যাকে বাংলায় বলা হয় মনোসমীক্ষণ আর ইংরেজিতে বলা হয় সাইকোঅ্যানালিসিস। সিগমন্ড ফ্রয়েডের তৈরি করা একটি শাখা মনকে বোঝার জন্য। তো আমরা এর আগের এপিসোডে আরও একটা ডিটেলে আলোচনা করেছি, আজকে ওর পরের থেকে শুরু করব। তো আমরা আজকে আগের দিন আমরা তো ইগো, সুপার ইগো এবং আনকনশিয়াস, প্রিকনশিয়াস এবং কনশিয়াস মাইন্ডের কথা বলেছি। প্লাস আমরা এটাও বুঝেছি যে এটা জানা কেন জরুরি, প্র্যাকটিক্যালি সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কী সেটার সেই সব বুঝেছি। আজকে আমরা আরেকটু পরের স্টেজটা যাব এবং মেজরলি ডিফেন্স নিয়ে কথা বলবো, যে আমাদের যখন এই প্রবলেমসগুলো হয় তখন কি হয়। ইনস্টিংক্ট, আগে আমরা ইনস্টিংক্ট নিয়ে কথা বলবো, তারপরে ডিফেন্স নিয়ে কথা বলবো। ঠিক, বেশ। হ্যাঁ, গতবার আমরা যে কথা বলেছি, আমরা বারবার বলেছি যে আমাদের এই যে ইড বা আনকনশিয়াসে অনেক রকমের ইচ্ছে রয়েছে যেটাকে অবদমন করা হয়, এবং সবসময় এবং অবদমন করা হয় সঙ্গত কারণ সমাজে চলতে গেলে পরে, পরিবারে চলতে গেলে পরে, যেখানে আমরা বসবাস করছি তাতে সবসময় ওই ইচ্ছেগুলোকে অগ্রাধিকার দিলে সমস্যা আছে, কিন্তু তাকেও খানিকটা জায়গা ছাড়তে হয়, কারণ এই যে অবদমন আমরা করছি তার বিভিন্ন রকম বহিঃপ্রকাশ ঘটে। তো কখনো কখনো ছাড়বো, কখনো কখনো ওটাকে লাগাম ধরতে হবে। কিন্তু এই যে ইচ্ছেগুলো কি ইচ্ছে, এই ইচ্ছেগুলোর সোর্স কি, এটা বুঝতে হবে প্রথম। যদি এটা না বুঝি তাহলে পরে কি অবদমন হচ্ছে আর সেটা কিভাবে বেরিয়ে আসতে পারে সেটা বুঝতে অসুবিধা হবে। আর এই যে অবদমন হলো, ইচ্ছেগুলোর অবদমন হলো, সেটা তারপরে কিভাবে অবদমন হলো এবং তারপরে ওটা বেরিয়ে আসে কী করে, সুপার ইগোর ফাটল দিয়ে ওটা বেরিয়ে কি করে আসে, সেটাকে বলে ডিফেন্স। তো প্রথমে আমরা ইনস্টিংক্ট নিয়ে কথা বলবো, তারপরে আমরা ডিফেন্স নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আজকের আমাদের টপিক। বেশ, এবং তাহলে আমরা ইনস্টিংক্ট নিয়ে প্রথমে বুঝি ইনস্টিংক্টটা কি। তো ইনস্টিংক্টকে দেখার দু তিন রকমভাবে ইনস্টিংক্টটাকে দেখা যায়। তার প্রথম ধরনটা হচ্ছে
যেটা ফ্রয়েড দিয়েছিলেন। সেটা ফ্রয়েড বলতেন যে মানুষের দু রকমের ইচ্ছে আছে, একদম কোর ইচ্ছে। একটাকে উনি বলতেন লাইফ ইনস্টিংক্ট, আরেকটাকে বলতেন ডেথ ইনস্টিংক্ট। একটা হচ্ছে জীবনে বাঁচার ইচ্ছে, আরেকটা হচ্ছে মরে যাওয়ার ইচ্ছে। তো মরে যাওয়ার ইচ্ছেটা কি সেটা আমরা পরে আসি, কারণ ডেথ ইনস্টিংক্ট যেটা বলছিলাম আমরা আগের বারও, যে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং বুদ্ধিস্ট ফিলোসফির থেকে খুব ইনফ্লুয়েন্সড হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। ভারতীয় দর্শনের সাথে যদি ফ্রয়েডের যোগসাজশ না হতো তাহলে পরে সম্ভবত উনি ডেথ ইনস্টিংক্টের ব্যাপারে ভাবতে পারতেন না। এবং তারপরেও ইউরোপিয়ানরা যখন ডেথ ইনস্টিংক্টের ব্যাপারে ভেবেছে তারা পুরোপুরি বুঝতে পারেনি। তো সেটা সালমান আক্তার আছেন, সুধীর কাক্কার আছেন, এরা অনেকটা এটাকে ডিমিস্টিফাই করেছেন। ডেথ ইনস্টিংক্টে আমরা পরে আসবো, আগে আসি লাইফ ইনস্টিংক্ট। তো একটি শিশুর জন্মের সময় থেকে লাইফ ইনস্টিংক্ট নিয়ে জন্মায়। লাইফ ইনস্টিংক্ট কি? দু ধরনের। একটা হচ্ছে নিজেকে বাঁচাবার ইচ্ছে, সেলফ প্রিজার্ভেটরি, নিজেকে বাঁচাতে হবে অন্যদের থেকে, এই পৃথিবীর থেকে, এটা একটা ইনস্টিংক্ট। তার থেকে মানুষের মধ্যে অ্যাগ্রেশন আসতে পারে, তার থেকে মানুষের মধ্যে সেফটি খোঁজার, সিকিউরিটি খোঁজার, সাবধানতা অবলম্বন করার ইচ্ছেগুলো আসতে পারে। নিজেকে বাঁচাবো অন্যের আক্রমণ থেকে, এটা একটা ইনস্টিংক্ট। যে কারণে আমরা মায়ের কোলে গিয়ে বাচ্চারা লুকিয়ে পড়ে, আরে একটা কিছু বিদ্যুৎ চমকাচ্ছে, কিছু একটা হবে, এটা কোনো একটা পোকা কামড়াবে বা কোনো একটা জন্তু আমাকে মারবে, মূলত আমার তো বাঁচতে ইচ্ছে করছে। তো সেটা কোত্থেকে আসছে? বাঁচার ইচ্ছেটা, সেটা হচ্ছে সেলফ প্রিজার্ভেটরি। আরেকটা হচ্ছে যেটাকে ইরোস বলে, যেটাকে আমরা লিবিডো বলেছি, সেখানে হচ্ছে আনন্দ নেওয়ার জায়গা। এই যে প্লেজার প্রিন্সিপালের কথা আমরা বারবার বললাম, আনন্দ নিচ্ছে, কী ধরনের আনন্দ? তো এটা আমরা একটু স্তরে স্তরে এটাকে একটু ভাঙি। আবার বলছি, এটাই সব নয়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্রথমত শিশু জন্মগ্রহণ করলো, আমরা আগের বারে কিছু আলোচনা আবার হচ্ছে। শিশুটি যদি ভালোভাবে খাওয়া দাওয়ার জন্য এবং সেফটি সিকিউরিটির জন্য তার মায়ের উপরে ডিপেন্ডেন্ট, কাঁদছে, চিৎকার করছে, হাত পা ছুটছে, তো কি হতে পারে সেই অবস্থায়? মা এসে তাকে খাবার দিয়ে দিল। বাচ্চাটার এই যে ইচ্ছেটা হলো খাবার, 3 রকমের ইচ্ছে। একটা হচ্ছে বলছে এটা মিউকাস মেমব্রেন ঘটিত ইচ্ছে, মিউকাস মেমব্রেন ঘটিত আনন্দ। শুধু নারিশমেন্ট নয়, ওটা তো সেলফ প্রিজার্ভেটরি। আনন্দটা ডিরাইভ করি কিন্তু আমরা 3 ভাবে, শিশুরাও করে। একটা হচ্ছে মুখের মধ্যে কিছু খাবার চলছে বা কিছু একটা রয়েছে, তার একটা আনন্দ আছে। আর হচ্ছে ওদের পাচনতন্ত্রের একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন ওটা মল হিসেবে বেরিয়ে যাচ্ছে বা রেচন ক্রিয়ার মাধ্যমে ওটা মূত্র হিসেবে বেরিয়ে যাচ্ছে, এই মূত্রত্যাগ, মলত্যাগ করার একটা আনন্দ আছে। আর খাবার, মুখের মধ্যে খাবারটা থাকছে, এটার একটা আনন্দ আছে। তো এই আনন্দটা আমি চাই, আমার যখন ইচ্ছে করছে আমি চাইছি। মা এসে আমাকে দুধ খাইয়ে দিচ্ছেন, তো যখন তিনি দিচ্ছেন, আমার যখনই চাই তখন দিচ্ছেন, তখন আমার মধ্যে মনে হচ্ছে হ্যাঁ ভালো, আমার সব কিছু ঠিকঠাক আছে, আমার একটা আনন্দও হচ্ছে, সব হচ্ছে। তো এখান থেকে আমার একটা ইগো জন্মাচ্ছে, যেটা পৃথিবীটাকে ভালো বলে মনে করে। কারণ তখনও শিশুটা বুঝতে পারছে না যে আমি আর পৃথিবীটা আলাদা, আমি, মা, এই পৃথিবী এই একই জিনিস, আলাদা কিছু নয়। কিন্তু যদি খিদে থেকে যায়, মা এসে খাবারটা দিলেন না, বা যখন আমি ভয় পেলাম তখন মাকে জড়িয়ে ধরতে পারলাম না কোনো কারণে, এবার মা হিসেবে এখানে কিন্তু এটাও যে মা শুধু মা নয়, যেমন ন্যানিও অনেক সময় মা হয়ে যেতে পারে, অনেক সময় জেঠি, কাকি, ঠাকুমা এরাও মা হয়ে যেতে পারে। একসময় ওয়েট নার্সেস ছিল, তারাও মা হয়ে যেতে পারে। জয়েন্ট ফ্যামিলিতে মানুষের অনেক মা, মিডওয়াইফস, হ্যাঁ মিডওয়াইফস জন্ম দেয়, কিন্তু তারপরে যে মানে বড় করে ওঠে, ওই দাইমারা অনেক সময় বড় করে। কিন্তু যদি সেটা আমি না পাই, তাহলে পরে আমার কিন্তু পৃথিবীটাকে আগে যারা বলছিলাম খারাপ মনে হতে শুরু করবে, এবং প্রথম আমার মধ্যে ফ্রাস্ট্রেশন হবে, কারণ আমার ইচ্ছে হচ্ছে, পূরণ হচ্ছে না, ইচ্ছে হচ্ছে, পূরণ হচ্ছে না। কারণ ইচ্ছে হলো, পূরণ হয়ে গেল, এটাকে বলে অ্যাপিল সাইকেল। কাঁদলাম, পূরণ হলো, অ্যাপিল সাইকেল ফুলফিল হলো না, ফ্রাস্ট্রেশন তৈরি হলো, রাগ তৈরি হলো। এই রাগ বা ফ্রাস্ট্রেশনটা কিন্তু যদি থেকে যায়
বা ওই সময় যদি সে অভিজ্ঞতা তার এটা হয়, সে কিন্তু পৃথিবীটাকে তখন থেকেই খারাপ হিসেবে ভাবতে শুরু করে দেবে। সেটাকে ঠিক করা খুব প্রবলেম বড় হয়ে, তার কাছে কোথাও একটা ইডের মধ্যে তার কাছে আনকনশিয়াসলি পৃথিবীটা খারাপ, এই একটা জিনিস তৈরি হতে শুরু করে। তারা অনেক সময় অ্যাগ্রেসিভ তৈরি হয়, তারা ফ্রাস্ট্রেটেড হয়, এগুলো হয়। হিংসা হয়, তার মধ্যে জেলেসি হয় অনেক সময়। এই যে নেগেটিভ ইমোশনসগুলো আমাদের মধ্যে আসে, তার একটা বড় কারণ কিন্তু ওখানে লুকিয়ে থাকতে পারে। সব হেট, সব অ্যাগ্রেসিভনেস ওখান থেকে আসে না, কিন্তু ওখানে যদি ওটা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আসবে বাচ্চার মধ্যে। আমি শুধু একটা জিনিস, সেটা ছোট্ট জিনিস কনটেক্সটেই আছে বলে দিচ্ছি। আমি এই পুরো আপনারা বৈঠক অনেকদিন ধরে যদি তারা দেখছেন, তারা দেখবেন আমি জেনারেলি এইভাবে বসি, এরকমভাবে বসি, বিভিন্ন রকমভাবে সময় চেঞ্জ করি। বাট আজকে এই পার্টিকুলার কথাটার সময় আমার সঙ্গে একটা জিনিস হলো, অ্যান্ড আই রিয়েলাইজড, সেটা হলো আমি না এরম করলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন বৈঠক। অ্যান্ড আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করলাম দিস ইজ মাই ডিফেন্স মেকানিজম। যে আমার আনকনশিয়াসে ও যেই সময়ের কথা বলছে, সেই সময়ের কোনো কিছু একটা আমার সঙ্গে আছে, এবং সেই সময়টা যখনই আমাকে বলা হচ্ছে, আমি ডিফেন্স করে কথাটাকে আমার নিজের প্রথম কথা নিজের দুটো হাত ধরলাম, সেটা আমাকে কনফিডেন্স দিল, এবং অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকে ক্লোজ করলাম যে আমি এইটা শুনতে চাই না। সো আমি হওয়ার সঙ্গে সঙ্গে হাতটা সরিয়েই ভাবলাম যে দিস ইজ ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট, যে আমার এই যে মনে হলো আমি এটা করলাম, তাহলে আমি এটা বুঝতে পারলাম যে আমার ওই ক্লোজনেসটা আছে, মানে ক্লোজড ব্যাপারটা আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় ধরলি, কারণ এই কথাগুলো আমরা অনেকে শুনতে চাই না বলে অনেকেই, মানে বলছি না ফ্রয়েডের সব ঠিক, কিন্তু না ফ্রয়েড ভুল, ঠিক একদম ঠিক, সেই কারণেই আমার এটা হলো। হ্যাঁ, কারণ ওগুলো তো আমরা ফেস করতে আমাদেরও ভয় লাগে। তো কাজে কোনো জাজমেন্ট নেই, আপনারাও মন খুলে শুনুন। বলেছি আগের এপিসোডেই, আমরা এই এপিসোডে আরেকবার রিপিট করে দেওয়া উচিত আমার মনে হয়, যে মানসিক অসুস্থতার জায়গায় আমরা যাচ্ছি না, ট্রিটমেন্টের জায়গায় আমরা একেবারেই এক্সপার্টিস নেই। আমরা শুধু পড়ে জেনে শুনে এই ব্যাপারটা নিয়ে যতটা সম্ভব করা যায় অনেস্টলি সেটুকু রিপ্রেজেন্ট করছি। দ্বিতীয় হচ্ছে, মেটাসাইকোলজির জায়গায় একটু মন খুলে শুনতে হবে। আপনার যে এটা হচ্ছে, বা আমার মানে যাদেরই শুনছেন তাদের যেই প্রবলেম আছে বা তাদের এরকম বিভিন্ন অভিজ্ঞতা আছে, তো জরুরি নয়, না একেবারেই জরুরি নয়। এবং যদি কোনো দিন, এটাও আপনাকে আমি বলে দিচ্ছি, এটা খুব স্পেসিফিক্যালি, নিজেকে এর সঙ্গে রিলেট করবেন না। নিজের এই ইন্টারনাল জার্নিটা আপনার আলাদা, আমার আলাদা, প্রেমাশী আলাদা, আপনার আলাদা। নিজেকে দুম করে কোনো একটা জিনিস, আচ্ছা এটা এই কারণে হয় আমার সঙ্গে, প্লিজ করবেন না, কারণ ওটা ইজ নট দ্য উদ্দেশ্য। এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত জায়গা। শুধু সবার অনেকের সাথে অনেক কিছু হয়, এটা আমরা জেনে নিই। তারপরে এই সমস্ত জ্ঞানের ভিত্তিতে, সমস্ত বোঝাপড়ার ভিত্তিতে নিজেকে বুঝতে সুবিধে হতে পারে। একদম। তার কোনটা কার ক্ষেত্রে কখন কিভাবে লাগু হচ্ছে সেটা নিজের ভেতরে দেখেই বুঝতে হবে। আর একটা ব্যাপার আছে, টেক ইট অ্যাজ এ নলেজ। একদম টেক ইট অ্যাজ এ নলেজ। একজন সাইকো অ্যানালিস্ট, মানে যে সাইকো অ্যানালিস্ট বলা ভুল হবে, একজন নিউরো সায়েন্টিস্ট সিগমন্ড ফ্রয়েড একটা সময় একটা ভাবনা ভেবেছিলেন, আমাদের মনে হচ্ছে সেই ভাবনাটা বেশ ইন্টারেস্টিং, ওই জন্য আমরা এটা শেয়ার করছি। ঠিক, চলো। সিগমন্ড ফ্রয়েড, তারপরে মেলানি ক্লেন, আরো অনেকে তারপরে এগিয়ে গেছে, এমন নয় যে সিগমন্ড ফ্রয়েড আটকে আছে। এরিক এরিকসন আছেন, কার্ল ইয়াং আছেন, এরিক এরিকসন, অ্যাডলার, এরা তো মানে ফ্রয়েডের সমসাময়িক। তারপরে মেলানি ক্লেন, কোহট, আরো প্রচুর। এই আমাদের একজনের কথা আমরা বলতে ভুলে গেছি বোধহয়, এই কলকাতার একজন মানুষ, গিরীন্দ্র শেখর বোস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মানুষ, কারণ যে সময় ফ্রয়েড অস্ট্রিয়াতে বসে সাইকোঅ্যানালিসিস আবিষ্কার করছেন, সেই সময় গিরীন্দ্র শেখর বোস একেবারে ইন্ডিপেন্ডেন্টলি, ওনার সাথে কোনো যোগসাজশ ছাড়া সাইকোঅ্যানালিসিস আবিষ্কার করছেন কলকাতায় বসে। তো সেই জন্য এই লোকটার কথা উচ্চারণ করা উচিত। নিশ্চয়ই। আর গিরীন্দ্র শেখর বোসের সাথে তারপর ফ্রয়েডের দীর্ঘ চিঠি চালাচালি হয়, এবং বিভিন্ন বিষয়ে অনেকে আজকের দিনে দাঁড়িয়ে বলেন যে কিছু কিছু বিষয়ে গিরীন্দ্র শেখর বোস এগিয়েছিলেন ফ্রয়েডের থেকে, এবং তিনি ইনফ্লুয়েন্স করেছেন ফ্রয়েডকে কিছু তার চিঠিপত্রতে, এবং ইন্ডিয়াননেসও খানিকটা এনেছিলেন। ঠিক। তো আমরা আবার ফিরি। তো প্রথম এই সমস্ত সাইকোঅ্যানালিস্টদের মতেই যে প্রথম 5 বছর খুব গুরুত্বপূর্ণ একটি শিশুর জীবনে, যে সময়টা আমাদের মনেই নেই, জাস্ট আমাদের মনে নেই, কিন্তু আনকনশিয়াসের একটা বড় অংশ সেই সময় তৈরি হয়ে গেছে। এখনও সেটা আমরা নিয়ে ঘুরছি।
তার মধ্যে প্রথম স্টেজটা হচ্ছে প্রথম 1 বছর, 0 to 1। সালমান আক্তার আমরা যখন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো এর পরের এপিসোডে, তখন উনি বলেছেন যে না, জন্মের আগেও অনেক কিছু ঠিক হয়ে যায়। জন্মের আগে সাইকোলজির একটা বড় পার্ট তৈরি হয়ে যায়, জন্মের আগে। মানে উনি বলছেন যে সাইকোলজিক্যাল বার্থ প্রিসিডস বায়োলজিক্যাল বার্থ। সেগুলো নিয়ে পরের এপিসোডে আলোচনা হবে, কিন্তু আজকের কথা হচ্ছে যে জন্ম থেকে শুরু করি। প্রথম 1 বছর সেই ফেজটাকে ওনারা বলেন ওরাল ফেজ, মুখ দিয়ে। কারণ মলমূত্র ত্যাগ তো আমি করতে পারছি, সেই আনন্দটা তো আমি এমনিই হচ্ছে। এই একটা মাত্র আনন্দ আছে যেটার জন্য আমি ডিপেন্ডেন্ট। তো মাকে আমি নিচ্ছি। এবার ওই গুড মাদার ব্যাড মাদার হয়ে যায়, যে আমাকে সবসময় দিচ্ছে সে ভালো, আর যদি না দেয় তাহলে সেটা খারাপ, বা যখন দিচ্ছে না তখন সেটা খারাপ মা। আবার দিলেই আচ্ছা ঠিক আছে, অনেক ক্ষেত্রে দিলে ভালো মা, আবার অনেক ক্ষেত্রে ঠিক আছে দিচ্ছে নার মধ্যে ভালো না, এরকম। এটা পার্সেন্ট ভ্যারি। এবার কি কারণটা হচ্ছে, ওই অত ছোট বয়সে বাচ্চাটা এই দুটোই যে একই মানুষ হতে পারে এটা বুঝতে পারে না। তখন তার মানে একটা আমার খারাপ মা, একটা আমার ভালো মা। তো খারাপ মাটা যদি বেশি হয় তাহলে তার পৃথিবীর প্রতি একটা রাগ হবে, আর যদি ভালো মাটা বেশি আমার কাছে আসে তাহলে পৃথিবীর প্রতি আমি ভালো আইডিয়া হবে। তার কারণ এটা পরিষ্কারভাবে বোঝা দরকার যে একটা বাচ্চার কাছে এই পৃথিবীটা শুধুমাত্র তার মাকে দিয়েই ডিফাইন হয় শুরুতে প্রথম 1 বছর। তাই এখানে আবার একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যে কিছু কিছু এনারা বলেন যে কিছু কিছু ট্রমাও জরুরি, পুরোটাই যদি গুড হয় তাহলেও মুশকিল। হ্যাঁ, এটা সালমান আক্তারও বলেছেন। হ্যাঁ, এটা এরিক এরিকসনও বলতেন, যে উইনিকট বলতেন বিশেষত, যে গুড এনাফ মাদার দরকার। কারণ যদি ওভার ইন্ডালজেন্স হয়, যে আমার বাচ্চা খায় না, কমন প্রবলেম। আরে ওর খিদে পেলেও কাঁদবে, ওর হাত পা ছুটবে, ওটা প্রকৃতি দিয়ে পাঠিয়েছে তাকে। প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, যাতে বিশ্বাস করুন, সে তাকে দিয়ে পাঠিয়েছে। খিদে পেলে সে কাঁদবে, খায় না, তাকে ওভার ইন্ডালজ করা হচ্ছে। সবসময় মাতার সাথে আছে, সবসময় কোলে রাখছে, সবসময় তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে। এটা হলে পরে আচ্ছা, এই যে স্টেজগুলো বলবো, এটার মধ্যে আমরা পেরিয়ে আসি। একটা স্টেজের পরে আরেকটা স্টেজে আমরা পেরোতে যাই। সেই স্টেজের অভিজ্ঞতাটা থেকে যায়, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, পরেরটাতে আমরা চলে যাই। অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যায়, তখন সে ওই স্টেজে আটকে যায়, সেটাকে ফিক্সেশন বলে। যদি আটকে যায়, তারপরে অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু ওই স্টেজের একটা আনরিজলভড ব্যাপার থেকে যায়। মানে সেটা ওই স্টেজে তো থাকি, এবং পরবর্তীতেও আমাদের বেশ কিছু সময় এই আনরিজলভ জিনিসপত্র আনকনসিয়াস থেকে যায় বলে আমাদের অনেক কিছু হয়। এটা তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফেজ, কারণ ওইটা হলো একদম ফর্মিং 0 to 1 ইয়ার। 0 to 1 ইয়ারে যদি ওভার ইন্ডালজ হয়, সবসময় তার মাস কাছে, তার খিদের জন্য চিৎকারও করতে হচ্ছে না, কাঁদতেও হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, তাহলে পরে, এবং ওখানে যদি ফিক্সেটেড হয়ে যায় বাচ্চাটা, তাহলে তার সারা জীবন সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। অনেক সময় ফিক্সেটেড যদি হয়, কে হবে জানি না আমরা, যদি হয় অনেকের ক্ষেত্রে, এবং পৃথিবীর প্রতি, মানে গালিবল বলি না আমরা, সবাইকে ভালো মনে হচ্ছে আমার, সবাই আমার জন্য ভালো করার জন্য উন্মুখ হয়ে আছে, আমাকে কেউ দুঃখ দেবে না, আমাকে কেউ কষ্ট দেবে না, আমার কোনো ট্রমা হবে না, এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে সে বড় হচ্ছে। সেটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, অন্যে যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছি, কারণ সবাই তো ভালো, কেউ তো আমার বিরুদ্ধে কিছু করছে না, সবাই আমার মা। এই যে মা ব্যাপারটা, মা কিন্তু শুধু আমাদের বায়োলজিক্যাল মাদারে আটকে থাকে না। এবার আমি মাটাকে প্রজেক্ট করা শুরু করে বাচ্চা একটা বয়স হওয়ার পরে অন্যান্য জিনিসের মধ্যে, যেমন হতে পারে ছোটোবেলার কম্বল আমরা ছাড়তে পারি না, ছোটোবেলার অনেক জিনিস আমরা ছাড়তে পারি না। মানুষে বলে হ্যাঁ, মানুষের কোনো দাম নেই, জিনিসে নিয়ে চিৎকার করছে। কোনো জিনিস নয় আমাদের কাছে, যেটার প্রতি ভালোবাসা আছে সেই জিনিসটা আমার কাছে শুধু জিনিস নয়। জিনিস বলেও আমি তাকে ভালোবাসছি না, না, ওটা যদি গাড়িও হয়, ওটা যদি বাইকও হয়, ওটা আমার কাছে শুধু জিনিস নয়। ছোটোবেলার সাইকেল, ট্রাইসাইকেলটা, ছোটোবেলার জামাটা, ছোটোবেলার কম্বলটা, ছোটোবেলার খেলনাটা, ওগুলো জিনিস নয় শুধু আমার কাছে। একটা কোনো সময় আমার ওটাকে মা মনে হয়েছে, একটা কোনো সময় ওটাকে আমার বাবা মনে হয়েছে, একটা কোনো সময় ওটাকে আমার বন্ধু মনে হয়েছে। তো ওটা আমার কাছে বন্ধুই, আমার সাইকোলজিক্যাল ইডে ওটা আমার বন্ধু, ওটা আমার মা। কাজেই ওটার ডিস্টার্ব হলে মুশকিল হয়। তো বাচ্চাদের
খুব কাছের খেলনা চলে গেলে দেখবেন খুব কষ্ট হয় তাদের, কারণ কোনো একটা সময় যখন তার প্রয়োজন ছিল সেফটি, সিকিউরিটি এবং ওই স্বর্গ অনুভূতিটার জন্যে, তাকে মাকে হয়তো পায়নি সেই সময় কোনো কারণে, ওই খেলনাটা তার মা হয়ে গেছে তখন তার কাছে, আনকনসিয়াসলি হয়েছে, তো তার কাছে ওটা চলে গেল, খুব সাংঘাতিক। তো জানিস এটার একটা মানে ছোট্ট একটা জিনিস বলি, সেটা হলো আমার এক খুবই পরিচিত, সে রিসেন্টলি ফেসবুকে নিজের পর্ন অ্যাডিকশন নিয়ে লিখেছে এবং কিভাবে সে সেটা থেকে বেরিয়েছে সেটা নিয়েও লিখেছে। তো আজকের দিনে পর্ন অ্যাডিকশন ইজ ভেরি কমন। এবার এটার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা মানে কি বলতো একা বড় হচ্ছে এবং বড় হতে হতে মানে মা বাবাকে কম পাচ্ছে, সো ওই ইড তাকে একটা প্লেজার পয়েন্ট দিয়ে দেয়, আর এমন একটা বয়সে দেয় যেখানে ওটা তার কাছে একটা মারাত্মক প্লেজারও হয়, অ্যাট দ্য সেম টাইম ওটার মধ্যে একটা সেফটিও থাকে। সেই কারণে সে ওটা কোনোদিন ছেড়ে উঠতে পারে না। এই পার্টিকুলার কেসটা তো আমার তাই মনে হলো, অনেক অন্য কারণও হয়, অনেক কিছু আছে। আবার এটা এক ধরনের ফিক্সেশন জন্মের উপরে, এবং এই জাতীয় মানুষ যারা সবসময় প্লেজার খুঁজছে মায়ের উপরে, তাদের মধ্যে হয়তো খাবারের প্রতি প্রচণ্ড আকর্ষণ। হ্যাঁ, সে যে কোনো মুহূর্তেই হয়তো, এই যে আগে আমরা আড্ডাতে আলোচনা করছিলাম যে কখনো আমাদের খুব ভয় লাগলে বা খুব অ্যাংজাইটি হলে, খুব দুঃখ হলে আমরা খাই, আমরা সিগারেট খাই বা আমরা মুখের ভেতরে একটা কিছু চালনা করে খাই, অনেকে খায়, সবাই নয়, অনেকে। টেনশন, আমার এক টিচার ছিলেন, ওনার যখন প্রচণ্ড দুঃখ হতো, মানে আমাদের এক সিনিয়র, ওনার একদম প্রিয় ছাত্র, মানে গুরু শিষ্যের মতো প্রিয় ছাত্র, সে একটা সময় আমাদের স্কুলে থাকতেই উনি হচ্ছে দাদা আমাদের সিনিয়র, সে সুইসাইড করলো 11-এ থাকতে না 12-এ থাকতে। আচ্ছা। তো আমরা সবাই ভাবছি তখন, যে আমরা তখন 9-এ না 10-এ পড়ি, যে এই যে শিক্ষকটি যার এত প্রিয় পাত্র, সে কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। দেখা গেল ওনাকে পাওয়া গেল মিষ্টির দোকানে, উনি বসে মিষ্টি খাচ্ছেন। কি অদ্ভুত ইররেশনাল বিহেভিয়ার আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে, কিন্তু এটা হয়। তিনি সেই মুহূর্তে ওই খাবারটা থেকে একটা প্লেজার ডিরাইভ করছেন, যেটা তাকে ওই পার্টিকুলার সিচুয়েশনটা হ্যান্ডেল করতে সাহায্য করছে। কেন? কারণ খাবার মানে আনকনসিয়াসলি ভেতরে একদম প্রিমিটিভ, খাবার মানে মুখের ভেতরে চালনা, মানে ইটস মাদার, মায়ের দুধ খাবার থেকে ওটা রিলেটেড, ওটাই আমার সেফটি সিকিউরিটির জায়গা। কাজেই টেনশন হলে পরে মুখের মধ্যে একটা পেন, অনেকে বড় পেন দিয়ে রাখে, পেনই কেন, এমনি একটা শেপের পেন বা পেন্সিলই কেন, এগুলো সমস্ত ব্যাপার আছে। আবার দাঁত ওঠার সময় যে ব্যথা হয়, প্রথম দাঁত উঠছে, এই 1 বছরের মধ্যেই সেটা প্রথম পেইনের অনুভূতি। অনেকের ক্ষেত্রে এই পেইনটার জন্য আমি তো ভালো, কারণ নার্সিসিজম ব্যাপারটা যে আমি ভালো, এটা মানুষের একেবারে কোর ব্যাপার, আমি ভালো, তো খারাপ যা সেটা অন্য। তো দাঁত উঠছে মানে একটা ব্যথা হচ্ছে, তো মা দায়ী এটার জন্যে, আমি ভালো, মার জন্য হচ্ছে এটা আমার দাঁত ব্যথা। এই প্রথম তার যারা হলো প্রবলেম হলো, তার জন্যে অনেকের প্রথম দাঁত ওঠার সময় যে ব্যথাটা, এবং তার জন্য সে মাকে দায়ী করেছে, এর থেকে তার মধ্যে হতাশা তৈরি হয়, ফিক্সেটেড যারা থেকে যায় ওখানে, এক্সেসিভ প্যাসিমিজম, সব কিছুতেই খারাপ দেখতে পাচ্ছে সে, কারণ তার কাছে পৃথিবীটা ওই 1 বছর বয়সেই খারাপ হয়ে গেছে, ওটাকে কেউ মানে ওটাকে ঠিক করা হয়নি, এগুলো হয়। তারপর এই 1 বছর হয়ে গেল, ওরাল স্টেজ শেষ, তো এক ধরনের প্লেজারের লাইফ ইনস্টিংক্টের একটা পার্ট আমরা শেষ করলাম। তারপরের যে ফেজটা, যেটা 1 থেকে 3 বছরের, এই সময়টা নিয়ে বিভিন্ন সাইকোঅ্যানালিস্টের মধ্যে বিরোধ রয়েছে, এবং এটা এতটা ডিফাইন্ড কিনা, এগুলোকে স্টেজ বলা যায় না ফেজ বলা যায়, এটা নিয়ে তর্ক রয়েছে। কিন্তু একটা অ্যানাল ফেজ যে আসে, এর পরের ফেজটাকে বলে অ্যানাল ফেজ, সেটা যে আসে এটা নিয়ে কারোর মধ্যে দ্বিমত নেই। কোন বয়সে এক্স্যাক্টলি আসে, সবার মধ্যে আসে কিনা, হ্যাঁ, এগুলো নিয়ে তর্ক আছে। তো ওই বলছিলাম আগেরবার যে মলমূত্র ত্যাগ করার যে আনন্দ, সেই আনন্দটা আমরা পেতে চাইছি, কিন্তু এই 1 থেকে 3 বছর এই সময়টাতে টয়লেট ট্রেনিংটা হয়, তাই না? টয়লেট ট্রেনিং মানে কি, সে বাচ্চা প্রথম শিখছে যে আমার যখন যা করতে ইচ্ছে করছে তখনই সেটার পূরণ হবে না,
এখনই আমার ইচ্ছে করছে মল ত্যাগ করতে, তাতে আমি একটা আনন্দ পাবো, কিন্তু এখনই সেটা করা যাবে না, তার জন্য একটু হেঁটে আমাকে ওই টয়লেট অবধি যেতে হবে। এটারও দুরকম এফেক্ট আছে। একটা হচ্ছে এই শিক্ষাটা, এটা তার সারা জীবন কাজে লাগবে, যে সবসময় বাবা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চেও না, সব ইচ্ছা সবসময় তৎক্ষণাৎ পূরণ হয় না, এটা সে শেখে। প্রথমত প্লেজারটাকে ডিলে করা শেখা, ডিলেড গ্র্যাটিফিকেশনও সম্ভব, এটা শেখে। কিন্তু খুব কঠিনভাবে হলে পরে দুরকম জিনিস হয়। কঠিনভাবে যদি আমরা ওটাকে অ্যাপ্লাই বাবা মারা করেন, এক হচ্ছে সে না বলা শিখে যায় প্রথমত, তার মধ্যে একটা রাগ তৈরি হয়, হ্যাঁ, সেখান থেকে অ্যাগ্রেশন আসতে পারে। আমার ইচ্ছে হচ্ছে আর তুমি এভাবে আমাকে পানিশ করছো তার জন্যে, সেটার জন্য রাগ, প্রথম রাগ হয় মানুষের ওই সময়, প্রপার রাগ যেটাকে বলে সেটা। আর স্যাডিস্টিক বিহেভিয়ার, ক্রুয়েলটি, নোংরা করে ফেলা জিনিসকে, এগুলো তখন থেকে তৈরি হয়। কারণ অনেক সময় বাচ্চারা এই ওই সময় ইচ্ছে করে, অনেক সময় টয়লেট ট্রেনিং আছে কিন্তু তাকে করানো হয়েছে জোর করে টয়লেট ট্রেনিং, কিন্তু একটা সময় সে রেবেল করে, হঠাৎ করে অন্য জায়গায় একটা মূত্রত্যাগ বা মলত্যাগ করে দিল। এটা তার রেবেল, আনকনসিয়াসলি, কিন্তু আবার বলছি, বারবার বলে দিচ্ছি, আনকনসিয়াসলি সে রেবেল করলো। অনেক সময় টয়লেট ট্রেন বাচ্চা কিন্তু যেখানে তার করার কথা নয় সেখানে সে মলমূত্র ত্যাগ করে দিচ্ছে, এটা তৈরি হয়। আর আরেকটা অদ্ভুত, সে প্লেজার তখন খুঁজে পায়, এটা একটু শুনতে অদ্ভুত লাগবে, এই প্লেজারটার কথা সে জানতো না। সেটা হচ্ছে মলত্যাগ করতে ইচ্ছে করছে, কিন্তু ওটাকে হোল্ড করার আনন্দ, ওটাকে হোল্ড করার মধ্যে একটা আলাদা পাওয়ার ফিলিং এবং আনন্দ সে ডিরাইভ করা শুরু করে। অনেকে, সবাই নয়, যারা এটা করে তাদের মধ্যে স্টাবার্ননেস পাওয়া যাবে বড় হলে পরেও, তাদের মধ্যে পজেসিভনেস পাওয়া যেতে পারে বড় হলে পরেও, এবং পরিষ্কার থাকতে হবে সবসময় অ্যাট এনি কস্ট, এটাও তাদের মধ্যে এসে যায়। 1 থেকে 3 বছরে চলে গেল এনাল ফেজ। এই সময় প্রথম দুঃখের অনুভূতিটাও হয়। কেন? কারণ মায়ের থেকে ব্রেস্ট মিল্কটা বন্ধ হয়ে যায়। এবার আমার যখন ইচ্ছে করছে কিছু খেতে, তখন মা আর অ্যাভেলেবেল নেই। তো আমার নার্সিসিজম যেটা ছিল, যে আমি চাইলেই হলো, সেটা আর থাকে না। তখন সে প্রথম বুঝতে শেখে আমি আলাদা, মা আলাদা, বাবা আলাদা, আর পৃথিবীটা আলাদা, পৃথিবীটা আলাদা। পৃথিবীটাকে এবার আমি মা বাবার দৃষ্টি দিয়ে দেখছি। হ্যাঁ, এবং শুধু তাই না, আমাকে খেতে হলে বা খাবার চাইলে আমার পেট, যেটা আমার বেসিক প্রিমিটিভ ইচ্ছা খাওয়া, সেটা করতে গেলে আমাকে আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে যেতে হচ্ছে, এবং একটা এক্সটার্নাল ফুড যেটা আমার মায়ের বাইরে, সেটা আমাকে খেতে হচ্ছে। তো এই দুঃখটাও আছে। ওই প্রথম আমার দুঃখ, রাগ, এগুলো সব 3 বছর বয়সে, 4 বছর বয়সে আমার তৈরি হয়ে যাচ্ছে বাচ্চার মধ্যে। এই ইচ্ছেগুলো আমরা এই আমাদের বিভিন্ন রকম আমরা জোগাড় করছি, ধীরে 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 নিজের মধ্যে প্লেজারগুলো আমরা ডিরাইভ করছি এবং জোগাড় করছি। এর পরের ফেজটা সবচেয়ে অস্বস্তিকর ফেজ, 4 to 5 বলতে গেলে পরে সবচেয়ে অস্বস্তিকর ফেজ। কারণ সেই সময় সে তার শরীরের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায় যেগুলো থেকে প্লেজার ডিরাইভ করা সম্ভব 4 থেকে 5 বছর বা 6 বছর বয়সে। জেনিটালস। এতদিন সে জানতো না যে তার জেনিটালস থেকে সে প্লেজার ডিরাইভ করতে পারে। এই সময় ছেলেরা বুঝতে পারে তাদের কাছে একটা পুরুষাঙ্গ আছে, মেয়েরা বুঝতে পারে ঠিক অমনি পুরুষাঙ্গটা আমার কাছে নেই। এবার পুরুষাঙ্গ যে বিষয়টা, জেনিটালস তো সবারই আছে, কিন্তু পুরুষাঙ্গটা ভিজিবল একটা অঙ্গ, মেয়েদের যে জেনিটালটা ওটা ভিজিবল নয় সেভাবে। এই সময়ের বাচ্চারা, 4-5 বছরের বাচ্চারা প্রথম মেল ফিমেল ডিফারেন্সিয়েশন বুঝতে পারে। তারা এটাও বুঝতে পারে যে মাকে আমি সবসময় পাচ্ছি না, তার কারণ হচ্ছে বাবা বলে যে মানুষটা যে আমাকে পৃথিবী দেখাচ্ছিল, এ মার সাথে থাকে, এবং এদের মধ্যে একটা অন্যরকম রিলেশনশিপ আছে। তো এই বাচ্চাদের মধ্যে তখন দেখবি ছোটবেলা, আমি না বড় হয়ে তোমাকে বিয়ে করব,
অনেকে, মানে সবাই, আমরাও ছোটোবেলায় বলছি আমি বড় হয়ে মাকে বিয়ে করব, ঠিক আছে, বা নিজেদের মধ্যে খেলতে খেলতে পুতুলের বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ে ব্যাপারটা কিন্তু একটা প্রচ্ছন্ন আইডিয়া তার মধ্যে ধীরে ধীরে গ্রো করছে এবার, এবং সেটার সাথে জেনিটালস খুব ওতপ্রোতভাবে জড়িত। প্রথম ভালো লাগা 4-5 বছর বয়সে মনে করে দেখুন, প্রথম একটা ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে, তাকে প্রথম ভালো লাগা একটা অন্যরকম এই বয়সেই হয়। হ্যাঁ, কিন্তু এই বয়সের যে ভালো লাগাটা, এটা আমরা বোধহয় এখন মনে করতে চাইলে করতে পারবো না সবাই, কিন্তু হয়েছে। টডলার লাভ যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টডলার লাভ হয় হয়, ওটা একদম হয়। তার মধ্যে প্রচণ্ড মানে প্রকটভাবে সেক্সুয়ালিটি থাকে না, কিন্তু একটা আইডিয়া আছে, একটা হিন্ট আছে। সেই সময় সে ওখান থেকে প্লেজার ডিরাইভ করা শুরু করে। এই জিনিসটাই আরও বড় হয়ে এই সময় থেকে শুরু হয়। মাঝখানে 5 বছর 6 বছর বয়স থেকে অ্যাডোলেসেন্স, মানে যখন থেকে তার বয়স সন্ধি, এই সময়টা সবচেয়ে প্লেজারেবল পিরিয়ড, কারণ এই সময় কোনো নতুন করে কিছু আর তার মধ্যে আসছে না, এটাকে লেটেন্সি পিরিয়ড। এই সময়টা হচ্ছে বাচ্চাদের জন্য এবং মা বাবার জন্য সবচেয়ে পিসফুল পিরিয়ড সারা জীবনে। এই সময় নতুন করে কোনো ট্রাবল হচ্ছে না, নতুন করে কোনো অ্যাংস্ট তৈরি হচ্ছে না, নতুন করে কোনো ট্রমা হচ্ছে না জেনারেলি সাধারণ জীবনে। এবার তার মাঝখানে যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো রকম, তবে তো হবেই, কিন্তু জেনারেলি নর্মাল বিহেভিয়ারে এই সময়টা, কিন্তু ওই সময় তৈরি হয়ে যায় এটা, যেটা অ্যাডোলেসেন্সে গিয়ে অন্যরকম প্রভাব দেখা দেয়। এবার আপনারা সবাই শুনেছেন সম্ভবত ইডিপাল কমপ্লেক্সের কথা। ইডিপাল কমপ্লেক্সটা এসছে কোত্থেকে, যে গ্রিক একটা গল্প, যেখানে ছেলে ইডিপাস তার মায়ের প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু এটাকে যেভাবে মিডিয়াতে প্রচার করা হয় ব্যাপারটা তেমনি নয় আদৌ সাইকোঅ্যানালিসিসে। ঠিকই একদমই ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে মাকে তো ভালোবাসবেই, সে ছেলে সন্তান হোক কি মেয়ে সন্তান হোক, কারণ মার থ্রু দিয়ে সে পৃথিবী দেখছে, তো মাকে ভালোবাসবে না? আরে সেটা তো স্বাভাবিক একটা ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। তো মাকে ভালোবাসতে বাসতে তখন তার ওই যে বললাম, তখন বুঝতে পারে যে বাবা যে মানুষটা, এটা আমার এই ভালোবাসার পথে এই যে নিরবচ্ছিন্নভাবে সবসময় আমি আর মাই থাকছি, সেটা হচ্ছে না, কারণ বাবা বলে একটি মানুষ আছে। তো বাবা বলে যে মানুষটি আছে, তার মধ্যে কি এমন আছে যে মা আমাকে সবসময় ভালোবাসছে না, আমার সাথে থাকছে না, মা বাবার সাথে থাকছে? আনকনসিয়াসলি এইসব ভাবতে শুরু করে বাচ্চারা। তো দেখ, আচ্ছা এই লোকটা পুরুষালী টাইপের, হ্যাঁ, এই লোকটার মধ্যে একটা মানে অ্যাগ্রেশন, জেনারেলি পুরুষের মধ্যে একটা অ্যাগ্রেশন আছে, এই লোকটার মধ্যে একটা পুরুষাঙ্গ আছে। প্রথম যে ফিলটা হয় সেটা হচ্ছে মাকে আমি ভালোবাসি, বাবা আমাকে, তার বাবার মাঝখানে ঝামেলা, মানে মাঝখানের লোকটা হচ্ছে বাবা, তো এই লোকটাকে সরাতে হবে, আনকনসিয়াসলি ভাবছে এটা, মানে বয়ঃসন্ধির সময় এবং একটু আগে এই সময় ফ্যালিক স্টেজ, যেটা 6-7 বছর থেকে মাঝখানে বন্ধ থাকছে, আবার বয়ঃসন্ধির সময় এটা ওঠে যে এই লোকটাকে সরাতে হবে আমাকে, এই ইকুয়েশন থেকে এই লোকটাকে সরিয়ে দাও, ঠিক আছে? তারপর সেটা কাটে, বয়ঃসন্ধির একটা পর্যায়ে এসে সেই জিনিসটা কেটে। এই জন্যে বয়ঃসন্ধির সময় বাবাদের সাথে ছেলেদের একটা দূরত্ব, ঝামেলা, এগুলো তৈরি হতে শুরু করে, আর্লি অ্যাডোলেসেন্স। তারপর একটা সময়, এবং সেখান থেকে তার মনে হয় যে আচ্ছা, এই যে আমি ভাবছি যে এই লোকটাকে সরিয়ে দেব, এ তো আমার বাবা, এ তো জানে আমি এটা ভাবছি, আমার তো রাইভাল, তাহলে এই লোকটা কি করবে আমার সাথে? এটা ছেলেদের কথা বলছি, মেয়েদের ব্যাপারটা নয়। এই লোকটা আমার পুরুষাঙ্গ থাকতে দেবে না, ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি, এটাকে বলে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি। এই বাবাটা আমার পুরুষাঙ্গটাকে বাদ দিয়ে দেবে, এটা ভয়। সেখান থেকে তৈরি হয় যে আচ্ছা, তাহলে আমাকেও ওর মতোই স্ট্রং হয়ে উঠতে হবে, বাবার মতন ম্যাসকুলিন হব, এই স্ট্রেংথ আমার ওরকম হতে হবে। তো ছেলেরা ধীরে 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 বাবার মতো বিহেভ করা শুরু করে, আনকনসিয়াসলি, আবার বলছি আনকনসিয়াসলি বাবার মতন বিহেভ করা শুরু করে, আইডেন্টিফাই করা শুরু করে বাবার মতো করে। মেয়েদের ক্ষেত্রেও এই আইডেন্টিফিকেশনটা হয়। এবার ফেমিনিন সাইকোলজি নিয়ে
বলেইছিলাম আগে যে খুব প্যাট্রিয়ার্কাল ফ্রয়েডের আইডিওলজি ছিল, উনি পুরোপুরি মেয়েদেরকে বুঝতে পারতেন না। কিন্তু তারপরে তার ম্যানা ফ্রয়েড, মেলানি ক্লেন, ক্যারেন হর্নি এরা অনেক এগিয়ে নিয়ে গেছেন ফিমেল সাইকোলজি নিয়ে। কিন্তু এই বেসিক ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের মধ্যে এই আইডেন্টিফিকেশনটা হয় যে ওই যে দৃশ্যমান পুরুষাঙ্গটা আমার মধ্যে নেই, তাহলে এই যে আমার এবং মায়ের মধ্যে ভালোবাসাটার মাঝখানে যে ঝামেলাটা, বাবা বলে মানুষটা, সেটা এই কারণেই যে বাবার ওই পুরুষাঙ্গটা আছে, সেটা যেহেতু নেই, কাজেই সে তখন এটাকে কম্পেনসেট করার চেষ্টা করে অন্য কিছু দিয়ে, মায়ের সাথে আইডেন্টিফাই করে। মেয়েরা ওই সময় মায়ের সাথে আইডেন্টিফাই করে, অনেকে আবার বাবার মতো হয়ে উঠতে চায়। তো এই যে কিছু কিছু মেয়ে একেবারে বাবার মতো আইডেন্টিফিকেশন, কিছু কিছু মেয়ে মায়ের মতো আইডেন্টিফিকেশন, এবং বাবাকে প্লিজ করার একটা ব্যাপার মেয়েদের মধ্যে থাকে বয়ঃসন্ধির সময়। এই যে বিভিন্ন রকম বিষয়গুলো, এবং তখন তারা নিজেদের ফ্যামিলিটিটাকে এক্সাজারেট করে। আচ্ছা, মা তো একমাত্র বাবাকে সামলে রাখতে পারছে, তো কাজেই আমি যদি মায়ের মতো হয়ে যাই তাহলে পরে তো, বা আরেকটু বেশি ফেমিনিন হয়ে যায়, তাহলে পরে তো এই লোকটাকে সামাল দেওয়া সম্ভব। তো তাদের মধ্যে তখন ফেমিনিটি বেশি বেশি আসা শুরু করে, সাজগোজ শুরু করে মেয়েরা, তাদের চার্মটাকে ইউজ করা শুরু করে। এগুলোও হয় এই বয়ঃসন্ধির সময়। এটা ইটসেলফ অ্যাজ এ আইডিয়া একটু মানে বেসিক লেভেলে আইডিয়া হিসেবে অস্বস্তিকর তো বটে, অস্বস্তিকর অনেকের ক্ষেত্রেই হবে। কিন্তু আমি বলছি যে খুব প্যাট্রিয়ার্কাল না আইডিয়াটা। হ্যাঁ, আমরা এই জন্য ফেমিনিন সাইকোলজি নিয়ে পরে কথা বলবো আলাদা করে। কিন্তু আজ পর্যন্ত কেউ বহু রিসার্চ করেও এই যে ব্যাপারটা হয় ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে, ফ্যালিক স্টেজ থেকে শুরু করে বয়ঃসন্ধিকালে বেশি, এটা যে হয় না এটা কেউ প্রমাণ করতে পারেননি। উল্টোটা প্রমাণ হয়েছে, যেটা হয় এটা হয়, বিভিন্ন মাত্রায় হয়, কিন্তু হয়। যে ইডিপাল কমপ্লেক্সটা ওরকম ইডিপাল কমপ্লেক্স, ওটার মধ্যে কিন্তু সেই অর্থে ইডিপাসের গল্পের সাথে মিল কম, রাইট, কিন্তু শিশুর সাথে মায়ের যে কাছাকাছি আসাটা, এটার মিল বেশি। আমি একটা সিম্পল জিনিস বলি, আমি এটাকে কিভাবে দেখি, কারণ এটা আমাকে অস্বস্তি দিয়েছে। আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি যদি দেখা যায়, ইন্ডিভিজুয়ালি একটা বাচ্চা, একজন নারী, একজন পুরুষ, এই তিনজনের একটা ডাইনামিক যদি দেখা যায়, উইদাউট আমার বাবা কে আমার মা ছাড়া এই পৃথিবীতে এসছি আমি, এসে দেখতে পাচ্ছি একজন মহিলা, সে তো আমার খুব কাছে, একটা লোক, একটা পুরুষ, সেও আমার, এইও তো সবসময় আমাকে এই কথা বলে, তাহলে এইটা ইন্ডিভিজুয়ালি এটার একটা ডাইনামিক্স তৈরি হবেই। হ্যাঁ, আমি তো খোলা মানে ওটাই ভাবতে হবে, ওটাই ব্যাপার। এটার মধ্যে যেমন সুধীর কাক্কার যিনি ভারতীয় সাইকো অ্যানালিস্ট, তিনি বলেছেন যে এটার মধ্যে আরও ব্যাপার আছে। হ্যাঁ, যে শুধুমাত্র ইন্ডিয়ান যারা মূলত হিন্দু, তাদের মধ্যে আবার এই যে মাকে পুজো করা, সেটা একটা কম্পেনসেটিং বিহেভিয়ার। এটার আর আমি ভেঙে বলবো না। এডিপাস কমপ্লেক্স থেকে বেরোনোর জন্যে একটা কম্পেনসেটিং বিহেভিয়ার হচ্ছে মাকে পুজো করা, এতটা উঁচুতে উঠিয়ে নিয়ে যাওয়া। বুঝেছি। ঠিক আছে, তো এগুলো ব্যাপার আছে, বেশ, এগুলো হচ্ছে। তো তার সাথে সাথে কি হচ্ছে যে এই এবং সিঙ্গেল প্যারেন্টের ক্ষেত্রে আজকাল দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে, একজনই বাবা একজনই মা, তো কাজে একজনের মধ্যেই সে এই খেলাটা খেলতে হচ্ছে তাকে, এই ভাবনাটা তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এইগুলো হচ্ছে লাইফ ইনস্টিংক্ট, এই বিভিন্ন জিনিস হচ্ছে লাইফ ইনস্টিংক্ট। এবার ডেথ ইনস্টিংক্টটা কি? ডেথ ইনস্টিংক্ট বোঝাতে গেলে পরে আমার একটা গল্প, মানে আমি বলেওছি আগে যে ওটা জেলিফিশ দিয়ে বলেছিলাম, বা ধরা যাক এবার অ্যামিবা, দুটো অ্যামিবা রয়েছে, দুটো অ্যামিবা গল্প করছে। ভেবে নিন না, একটু দুটো অ্যামিবা গল্প করতে পারে। একজন বলছে চল একটা কাজ করি, আমরা না ইভলিউশনে ঢুকে পড়ি, এই অ্যামিবার লাইফ আর ভাল লাগছে না, একটা সেলের মধ্যে আছি, হ্যাঁ, খাবার দাবার শুষে নিচ্ছি, আমাদের ভালো লাগছে না, এরকম ভালো কিছু করতে হবে, ইভলিউশনে ঢুকি, আরও অনেক সেল হবে, টিস্যু হবো আমরা, হয়ে ইভলিউশনে বিবর্তনে ঢুকে গেছে, একজন ঢুকে গেছে। আরেকজন বলছেন তুই কর এসব, আমার ইচ্ছে নেই এসব করার।
প্রথম দুটো অ্যামিবার মধ্যে এই গল্পটা হয়েছিল আমার বিশ্বাস। তো একজন ঢুকে গেছে ইভলিউশনে, ও ঢুকে ধীরে ধীরে বাড়তে 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 এখন মানুষ হয়ে গেছে, প্রেমাশিস মুখার্জি। এবার সে পিছনে তাকিয়ে দেখছো ওই বন্ধুটা যে ছিল অ্যামিবা, ও তো বেশ মজাতেই আছে, ওর তো খাবার জন্য চেষ্টা করতে হচ্ছে না, ওকে তো বৈঠকে বসে কথা বলতে হচ্ছে না, ও তো নিশ্চিন্তে আছে। তাই কোথাও কোথাও কখনো কখনো আমার ইচ্ছে করবে, ইস কেন যে রওনা হলাম ওখান থেকে, ওই অবস্থাতে থাকলেই তো ভালো হতো। ডেথ ইনস্টিংক্ট মানে আমি মরে যাব নয়, শুধু তাই নয়, ডেথ ইনস্টিংক্ট মানে হচ্ছে ওখানে আবার ফিরে যাওয়া, বা এটা যদি আমি ভ্রূণ লেভেলে ভাবি। হ্যাঁ হ্যাঁ, ভ্রূণ লেভেলে একটা বাচ্চা অনেক সেফ, ওর জীবনে কোনো চিন্তা নেই, অ্যামিবার মতোই তো। প্রথমে একটা সেল আছে, তারপর সেখান থেকে আস্তে 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 পূর্ণ একটা মানুষ, মানে ওইটুকু মানুষ হিসেবে সে তৈরি হলো। এবং সে হ্যাঁ এটা ভাবতেই পারে বা এটা আমাদের মনে হতেই পারে ওইটাই সেফ ছিল। সুন্দর। তো এই উডি অ্যালেনের একটা কথা ছিল, উডি অ্যালেনকে জিজ্ঞেস করছে আপনি যদি আবার জন্মগ্রহণ করেন তাহলে কীভাবে জীবনটা বাঁচবেন? বলে এই জীবনটাই বাঁচবো, কিন্তু উল্টো বাঁচবো। উল্টো বাঁচবো, আর বাকিটা ছেড়ে দাও, বাকিটা ছেড়ে দিন যে বাকি কী কী হচ্ছিলো। বলছেন লাস্ট 10-15 বছর বা লাস্ট 9 মান্থস আমার জীবনে আমি চাই মায়ের পেটে থাকতে, কোনো একটা স্পায়ের মতন পরিবেশ, উষ্ণ, হ্যাঁ নাতিশীতোষ্ণ একটা পরিবেশ, সেখানে আমাকে খাবার জন্যও কিছু করতে হচ্ছে না, আরামে জলের মধ্যে ভেসে আছি স্পা টাইপের, এবং যখন খাবার আসছে একটু টোকা দিলে পরে আরামসে অটোমেটিক্যালি খাবার দাবার হয়ে যাচ্ছে, ভাবলেই তো হয়ে যাচ্ছে, টোকাও দিতে হচ্ছে না। এরকম একটা লাইফ চাই। এটাই হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। যে কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা দরকার নেই এই লাইফটার, আর ওটাই ভালো ছিল। এটা দেখ, এটা খুব স্বাভাবিক, এবং আমার মনে হয় অনেকেই রিলেট করবেন যে যখন লাইফ আমাদের সঙ্গে ঘটে, মানে যখন আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে এই ভূমিষ্ঠ হই, যখন এটা নিয়ে একটা ছোট্ট জিনিস শুধু বলে দিই, এটা খুব আমি মানে এটা একটুখানি হয়তো আউট অফ কনটেক্সট বাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে একটা ভিডিও আমি সেদিন দেখছিলাম, সেই ভিডিওতে দুটো যমজ বাচ্চা তাদের ভেতরে কথা বলছিল যে এই যে লাইফটা আমাদের 9 মাসের, দিস ইজ সো নাইস না, কোনো কিছু করতে হয় না আমাদের, কোনো কিছু খেতে হয় না। তো বলছে ধর কি বলছিস তুই, এই লাইফটা শেষ হওয়ার পর নাকি আবার অন্য একটা লাইফ আছে, সেখানে নাকি মুখ দিয়ে খাবার খেতে হয়, সেখানে নাকি নিজের কাজ নিজে করতে হয়। বলতে তার পাগল নাকি তুই, ওইসব লাইফ টাইপ কিছু হয় না, ওইসব এরপরে আর কিছু হয় না। তো এটা আমার হেভি লেগেছে ব্যাপারটা, কিন্তু মানে আমি জাস্ট এটা মনে পড়লো বলে বললাম। কিন্তু আমি বলছি ভূমিষ্ঠ হলাম, আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমি পৃথিবীটাকে দেখছি যখন, তখন আমার তো মনে হচ্ছে যে এত কিছু আমাকে করতে হচ্ছে টু সারভাইভ, এবং আমাকে বারবার নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, ইড আর সুপার ইগো যুদ্ধ করছে, তার মাঝখানে ইগো ম্যানেজার হিসেবে আরে আর বলবেন না যা ঝামেলা করে না এরা, ম্যানেজার এটা করছে। এই পুরোটার মধ্যে এই পুরো যে একটা ভেতরে একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধটার সব ক্ষেত্রে মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাওয়াটা তো স্বাভাবিক, এবং সেখানে মনে হওয়া উচিত ওটাই তো সেফ ছিল। হ্যাঁ দেখ, যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পর তো আমার ইড, আমার সুপার ইগো, আমার ইগো, এবং মাঝখানে ইগো এসে আর সুপার ইগো আর ইড মিলে যা ঝামেলা করছেন না, আর বলবেন না আমার তো চাকরিটা খুব খারাপ, এই করে ইগো চলছে নিজের মতো করে। এই যে এটা তো একটা যুদ্ধ, হ্যাঁ, এবং এই যুদ্ধটা তো আমরা কন্টিনিউয়াসলি করে চলেছি। এই যে কনফ্লিক্ট বলে শব্দটা, এটা তো আমাদের ভেতরে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটা ঠিক না, এটা ভুল, এটাকে আমি ঠিক করলাম, এটা আমি ভুল করলাম, এটা এই করতে করতে একটা টায়ার্ডনেস আসা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, আসবেই। এবং সেখানে কিছু কিছু সময় আমি বেঁচে থাকতে চাই, তার কারণ আমি ভাবি কালকের দিনটা ভালো হবে। এটা আমার লাইফ ইনস্টিংক্ট, মানে লাইফ ইনস্টিংক্ট বলতে আনন্দ পেতে চাই ওনার, মানে ওই অনুযায়ী, মানে ওই থিওরি অনুযায়ী লাইফ ইনস্টিংক্ট না হলেও বা সেলফ প্রিজারভেটরি ইনস্টিংক্ট তো আছেই লাইফ ইনস্টিংক্টের মধ্যে। আমার নিজেকে বাঁচিয়ে রাখা সবচেয়ে জরুরি। কারেক্ট, নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি, কিন্তু মাঝে মাঝে মনে হতেই পারে যে আমি ওই অবস্থাতেই ভালো ছিলাম। ঠিক, এটাই। এবার এই ডেথ ইনস্টিংক্টের এগুলো হচ্ছে মানে এই যে আইডিয়াটাতে আমরা পৌঁছলাম, এই আইডিয়াটাতে সালমান আখতার বলেন যে এটা এশিয়ান এবং মূলত ইন্ডিয়ান না হলে পরে
এই আইডিয়াতে পৌঁছানো একটু মুশকিল ইউরোপিয়ান হলে পরে, কারণ তাদের ফিলোসফিতে ডেথ ইনস্টিংক্টের বা ডেথের এই আইডিয়াটা নেই, মৃত্যু চেতনা নেই। আমাদের এখানে একটা সম্পূর্ণ উপনিষদ আছে যেটা শুধুমাত্র মৃত্যুরই কথা, কঠোর উপনিষদ, ওখানে শুধু মৃত্যু নিয়েই কথা হচ্ছে, কারণ যেহেতু সাইক্লিক্যাল মৃত্যুটা তো ইম্পর্টেন্ট নয়, একদমই তাই। আর যেখানে হচ্ছে ব্যাপারটা খুব স্ট্রেট, এই জন্ম নিয়েছি মরে গেলে আর কিছু নেই, সেখানে ব্যাপারটা একটু মুশকিল। তো কাজেই তারা পরে যারা ওদিকে রিসার্চ করেছেন ডেথ ইনস্টিংক্ট নিয়ে, তারা এর খারাপ এফেক্টগুলোকে নিয়ে বেশি ভেবেছেন। খারাপ এফেক্টগুলোর মধ্যে কি, যেমন সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হতে পারে মানুষের মধ্যে, হয় অনেক সময় ডেথ ইনস্টিংক্ট থেকে। আরেকটা অদ্ভুত, ব্যথায় আনন্দ পাওয়া। এটা নিয়ে আমিও একটুখানি পড়াশোনা করেছিলাম, বিকজ আমার একটা রিসার্চ পেপার নিয়ে কাজ, মানে একটা পেপার পেয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি প্লেজার আর পেন নিয়ে একটা রিসার্চ পেপার আছে। তো সেটার উপরেই সেটা পড়ছিলাম। তার মধ্যে সাইকোঅ্যানালিসিস, সাইকোলজি, সাইকিয়াট্রি সব রকম দিকই রেখেছেন। এবার একটুখানি চলো এটাতে ঢোকা যাক। মানে পেন, হ্যাঁ, মানে এই যে একটা ব্যথা আছে, একটা কোথাও কেটে গেছে, এবার এখানে তারপরে একটা চামড়া মতন জমে আছে, আমি জানি ওখানে টানলে পরে ব্যথা লাগবে, আমি স্টিল টানি। কেন? কি প্লেজার পাচ্ছি আমি ওটার থেকে? ওটা কিন্তু বলছেন যে ওটা ডেথ ইনস্টিংক্ট থেকে আসছে। অনেকে আছে চুল ছেড়ে, হ্যাঁ টনিদা বলছিল, হ্যাঁ এটাকে একটা নামও আছে চুল ছেড়ে। হ্যাঁ সেটা তো ব্যথা লাগে, হ্যাঁ, বাট তাও ছেড়ে। হ্যাঁ, চুল ছেঁড়া তো খুব কমন। হ্যাঁ, খুব কমন। মাথার চুল না ছিঁড়লেও নাক থেকে চুল বের করে ছিঁড়ে ফেলা, হ্যাঁ, খুব কমন। ওই ব্যথাটাতে কি আনন্দ পাচ্ছি আমি? ঠিক। লাইফ ইনস্টিংক্ট তো হতে পারে না, আমার নিজের সেলফ প্রিজার্ভেটরি তো নয়, না, ওটা ডেথ ইনস্টিংক্ট থেকে আসে। চুলকুনি করে করে একবারে ঘা করে ফেলা, এবং সেটা ব্যথা লাগার মতো ব্যথা, নিজেকে কষ্ট দেয়া বিভিন্নভাবে। হ্যাঁ, এটা তো আজকাল, মানে এটা আজকাল কেন, আগেও ছিল, বাট এটা সেলফ হার্ম। হ্যাঁ, আবার এখান থেকে আরেকটা অদ্ভুত জিনিস হয় যেটাকে বলে নেগেটিভ হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে কি, যেটা নেই সেটা আমি দেখতে পাচ্ছি, এটা হ্যালুসিনেশন। নেগেটিভ হ্যালুসিনেশন হচ্ছে আছে আমি দেখতে পাচ্ছি না। অনেক সময় হয় খুঁজে আমি এলাম, এই কোথায়, এখানে পেনটা ছিল, নেই, ওখানেই আছে, দেখতে পেলাম না আমি জাস্ট। হ্যাঁ, আর ওই যে এরকম প্রচুর রিলস আছে, মা এলেই খুঁজে পেয়ে যায়, মা এলে ওটা ওখানে চলে আসে। মানে আমি তো মাকে বলতাম, না এইটা এখানে ছিল না, তুমি আনলে এখন। মানে অ্যাকচুয়ালি দেখতে পেতাম না, অনেক কিছুই পাই না আমরা। নেগেটিভ হ্যালুসিনেশন হয় এটার থেকে। আবার অনেকে এটা নিজের মধ্যে না রাখতে পেরে এটাকে প্রজেক্ট করে দেয় অন্যের মধ্যে, অ্যাগ্রেসিভনেস এসে যায় ওখান থেকে, রাগ হয়, অন্যকে মারা, কারণ ওটা অন্যের মধ্যে প্রজেক্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে সাইকোঅ্যানালিসিসে দুটো জিনিস আছে, এটা আমাদের ডিফেন্স যখন আমরা ঢুকতে যাচ্ছি সেখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এইম, একটা হচ্ছে অবজেক্ট। এইম কি? এইম হচ্ছে আমার ইচ্ছেটা পূরণ হবে কি করে, কাকে দিয়ে এটা পূরণ হবে, সেটা হলো প্রজেকশন, সেটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, কাকে দিয়ে এটা পূরণ হবে। অবজেক্ট কথাটা মানে শুধু জড় পদার্থ নয়, অবজেক্ট একটা মানুষও হতে পারে, এবং তার উপর সেটা ওই আমার ইচ্ছেটা প্রজেক্ট করে দেওয়া, ওই মানুষটার উপর। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা অন্যের উপরে প্রজেক্ট করে দিতে পারি আমাদের ডেথ ইনস্টিংক্টটা, তো অন্যের উপরে অ্যাগ্রেশন, অন্যের কই মারা, এগুলো হয়। আর তো এই হচ্ছে আমাদের গেলেন আমাদের ইনস্টিংক্ট, লাইফ ইনস্টিংক্ট, ডেথ ইনস্টিংক্ট, এগুলো এক ধরনের ইনস্টিংক্ট। যেটা আরেকটা আছে, এর থেকে বেরিয়ে এসেছিলেন যারা, ফ্রয়েডের আইডিয়া ছিল পুরোটাই আমার উপরে ডিপেন্ড করছে, আমার প্লেজার, আমার ডেথ ইনস্টিংক্ট এমনি। পরে সাইকোঅ্যানালিস্টরা দেখেছেন, বলছেন যে না, সেটা ভুল, অবজেক্ট ছাড়া এইম হয় না। কার সাথে আমার সম্পর্ক হবে সেটা না হলে পরে শুধু সম্পর্ক হয় না কখনো, শুধু ভালোবাসা কারো হয়নি আজ পর্যন্ত। কাউকে একটা মানুষ ভালোবেসেছে, কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, কোনো একটা জিনিস খেতে চেয়েছে, শুধু খিদে আমার খাওয়ার ইচ্ছে করছে, কি খাওয়ার ইচ্ছে করছে কিচ্ছু না, এটা হতে পারে না। তো সেটা একটা আইডিয়া যে মা এবং সন্তানের সম্পর্কটা
আছে, ওটা মধ্যে শুধুমাত্র আমি ডিরাইভ করছি না প্লেজার, আমার মাকে প্রয়োজন, মায়ের সাথে সম্পর্কটা প্রয়োজন, এখানে প্রাথমিকভাবে মায়ের সাথে সম্পর্কটা প্রয়োজন। এবং সেখানে ওই প্রথমে বলে যে প্রথমে তো মা আর আমি আলাদা নই, প্রথমে মা আর আমি এক, মা আমি এবং পৃথিবী এক, তারপরে আমি আলাদা, মা আর পৃথিবী আলাদা, তারপরে মা পৃথিবী আমি, তিনটে আলাদা আলাদা জিনিস। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে বাবা বাচ্চার কাছে। এই একটা জিনিস তৈরি হয় এবং সেখান থেকে একটা জিনিসের প্রতি আকর্ষণ, একটা জিনিস বা একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, এটা খুব কোর আমাদের। কোনো মানুষের সাথে বন্ধুত্ব করা, কোনো মানুষের সাথে ভালোবাসা, এটা আমাদের একেবারে কোর, তার সাথে সম্পর্ক তৈরি করাটা জরুরি। এবার অনেক সময় কি হয়, এই সম্পর্কটা তৈরি হতে পারে না। যেমন ধর যেই বাবা বা মায়ের খুব ট্রান্সফারেবল জব, বন্ধুর প্রয়োজন আছে আমরা বলেছি, খুব ট্রান্সফারেবল জব, বাবা মা তো আছে, কিন্তু তারা শুরুতেই দেখেছে যে একজনের সাথে বন্ধুত্ব পাতালাম আমি, খুব কাছের, আমার অনেক কাছাকাছি কথাবার্তা হলো, সব হলো, মা 1 বছর পর বা 2 বছর পর তো আমাকে নিয়ে গিয়ে অন্যখানে চলে গেল, ওটা তো কেটে গেল, আবার নতুন করে। এই করতে করতে কি হচ্ছে যে তার মধ্যে একটা অনীহা হচ্ছে সম্পর্কের প্রতি। সে এক্সট্রাভার্ট, কিন্তু কারোর সাথে তার বন্ধুত্ব আর হয়নি। যারা মাইগ্রেন্ট আর কি, মানে শুধু পরিযায়ী শ্রমিক নয়, এই যে আমাদের মতন মানুষরা যারা নিজেদের জন্মের জায়গায় নেই এবং তারপরে ঘুরে ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, তো আমাদের বাচ্চাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশনের অভাব হওয়া স্বাভাবিক। তাদের খুব প্রগাঢ় বন্ধুত্ব তৈরি হওয়া মানে খুব অসুবিধে, যদি না 5-6 বছর সে অন্তত এই মেন্টাল সিকিউরিটি, সাইকোলজিক্যাল সিকিউরিটিটা পায় যে হ্যাঁ আমি এখানেই থাকবো, এই বন্ধুটা আমার থাকবে, এই মানুষটা আমার সাথে থাকবে বেশ কিছুদিন। এই সিকিউরিটি যদি না থাকে তাহলে কি হবে, তারা খুব ভালো পার্টি করতে পারবে কিন্তু তাদের সম্পর্ক তৈরি, অ্যাটাচমেন্টটা তার আর তৈরি হবে না, কারণ সে অ্যাটাচমেন্ট থেকে ভয় পাবে। এবং সেই কারণে তার কিন্তু পরবর্তী যেমন রোম্যান্টিক রিলেশনশিপেও অভাব হবে। একটা সেন্স অফ সিকিউরিটি শিশুর দরকার, মানুষের দরকার। হবেই যে তা নয়, কিন্তু হতে পারে। দেখা গেছে আর্মি কিডস, আগে তো এত লোকে ট্রান্সফার হতো না, কিন্তু আর্মি কিডসদের দেখা গেছে যে কারণ ওদের ব্যারাক বিভিন্ন শহর ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে, আর্মি কিডসদের মধ্যে রিসার্চ করে দেখা গেছে যে এরা খুব ভালো পার্টি পিপল, এক্সট্রাভার্ট, কিন্তু এদের মধ্যে ওই অ্যাটাচমেন্টের একটা প্রবলেম হয়, এরা খুব ভালো বন্ধু কারো হয়ে উঠতে পারে না, ডিফিকাল্ট। তো এই হলো আমাদের ইনস্টিংক্ট, ঠিক আছে? এবার ইনস্টিংক্ট যখন হবে, আমরা আগেই বলেছি, তখন অ্যাংজাইটিও তৈরি হবে, কারণ সব ইনস্টিংক্ট আমার প্রকাশ করতে পারছি না আমি ইনস্টিংক্টটাকে, তখন আমার অ্যাংজাইটি তৈরি হয়। কারণ ওই যে ম্যানেজার তখন পাগল হয়ে গেছে, এই তোমরা বুঝে নাও, আমি আর পারছি না, আমার ফিজিক্যাল নিড এবং আমার রিয়েলিটির নিড, আমার ভেতরের শিশু ভার্সেস আমার অ্যাডাল্ট, আমি অ্যাডাল্টটা, এর মধ্যে একটা মারামারি চলছে। এটাই হচ্ছে অ্যাংজাইটি মানে শুধু এটাই, যে আমার ভেতরকার ইড এবং আমার যে ইগো অ্যালাউ করছে না ইডের ইচ্ছাগুলোকে প্রকাশ পেতে। সুপার ইগোর আন্ডারে যদি হয়, সেটাকে আমরা বলি মোরাল অ্যাংজাইটি। সেখানে 2 রকমের হতে পারে। একটা হচ্ছে পানিশমেন্ট হবে, আমি যদি এটা করে ফেলি তাহলে আমার ভুল হয়ে যাবে, পানিশমেন্ট হবে, বা আমি এটা করে ফেলেছি গিল্ট হতে পারে। গিল্ট মনে হয় সবচেয়ে বেশি হয়, এটা মোরাল একটা ব্যাপার। তো এই জাতীয় আমার গিল্ট তৈরি হবে, সেজন্যে আমাকে ডিফেন্স নিতে হবে কিছু। এবার এই ডিফেন্সে ঢোকার আগে এটা বুঝতে হবে যে অ্যাংজাইটির মূল, যেটাকে সিগন্যাল অ্যাংজাইটি বলে, 4 রকমের বেসিক অ্যাংজাইটি আছে। একটা হচ্ছে ভালোবাসার মানুষ চলে যাবে, এটা একটা অ্যাংজাইটি। এই লড়াইটা ছাড়াও বলছি, ভালোবাসার মানুষ চলে যাবে, এটা একটা অ্যাংজাইটি। দ্বিতীয়,
ভালোবাসার মানুষটা আমাকে আর ভালোবাসবে না। ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, অন্য কেউ হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, এ আর আমাকে ভালোবাসবে না। এটা একটা বড় অ্যাংজাইটি। 3 নম্বর কি, ফিজিক্যাল ইনজুরি। এই যে করবে তা আমাকে মারলে আমি মরে যাব, সেলফ প্রিজার্ভেটরি ইনস্টিংক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা। চতুর্থ হচ্ছে গিল্ট। হ্যাঁ, অবভিয়াসলি। ঠিক আছে, গিল্টের থেকে কি তৈরি হয়, যে আমার নিজেকে পানিশ করতে হবে, এটা একটা প্রয়োজনীয়তা, নিড ফর পানিশমেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে যে গিল্টটা অন্যের উপরে প্রজেক্ট করা, আমি করিনি, এটা ওর জন্য হয়েছে, এটা একটা হতে পারে। সেই কারণে অনেকে মানুষ খুব ইরিটেটেড থাকে, সবসময় ইরিটেবল পার্সোনালিটি, কারণ তার মধ্যে একটা গিল্ট আছে। ও গিল্টটাকে নিজের মধ্যে রাখতে না পেরে অন্যের মধ্যে দিয়ে দিয়েছে, সবসময় ইরিটেবল, সব কিছুতে রেগে যাচ্ছে। তার মধ্যে হতে পারে যে গিল্ট কাজ করছে কোনো একটা কারণে। ঠিক আছে, আর গিল্ট হলে পরে, আচ্ছা গিল্ট ব্যাপারটা কিন্তু পুরো মাথায়, যে করে ফেলেছে কাজটা তার কিন্তু না, তার মাথায় সে করে ফেলেছে কাজটা, সেই জন্য তার গিল্ট, সেই জন্য তার একটা লজ্জা বা এই অপরাধ বোধ, আমি মাথায় ভেবে ফেলেছি যে এই লোকটাকে আমি মেরে ফেলবো, আনকনসিয়াসলি, সেই জন্য আমার অপরাধ বোধ হচ্ছে। গিল্ট যাদের বেশি, তারা অথরিটিকে খুব ভয় পায়। ডাকলো হেডমাস্টার, ভয় পেয়ে গেছি, অফিসের বস ডাকলো, ভয় পেয়ে গেছি, আর কী বলবে কি জানি, আর কী বলবে, তো কিছু করোনি তো তুমি, তোমাকে ডেকেছে এমনি, ফোন করেছে, ফোন তুলতে, আরে হঠাৎ এত রাত্রিবেলা কেন ফোন করলো, গিল্ট। তো তুলতে পারছো না ফোনটা, আরে বস ফোন করেছে রাত্রি 11টা, কী করে কী জানি বলবে, ভয়, ভেতরে অ্যাংজাইটি হচ্ছে, অপরাধ বোধ, যে হয়তো কাজ করিনি বা কিছু একটা, বসের ব্যাপারে খারাপ ভেবেছি। মাথার ভেতরে তো পৃথিবীটা পুরোটা রেডি, আমি বসের ব্যাপারে খারাপ ভেবেছি মানে বস এটা জানে, আমার আনকনসিয়াস ভাবছে। তো এইসবের জন্য আমাদের ডিফেন্স। এবার আমরা ডিফেন্সে ঢুকি। ডিফেন্সে মানে এর থেকে বাঁচবো কী করে? হ্যাঁ, এবং এর থেকে বাঁচার জন্য আমি কি করতে পারি যেটাতে আমি সেফ থাকতে পারি, নিজেকে সেফ রাখতে পারি, আর মানে ওই পুরো ব্যাপারটার মধ্যে যাতে আমার না ঢুকতে হয়, কারণ সেটা খুব কষ্টের। নিজেকে যেন সেফ রাখতে পারি, আমার যেন কাছের লোক চলে না যায়, মানে মরে না যায় বা চলে না যায়, কাছের লোক যারাকে আমি ভালোবাসি তাদের ভালোবাসা যেন কম না হয়, আমার মধ্যে যেন অপরাধ বোধ না থাকে, আর হচ্ছে আমার যেন ফিজিক্যাল ইনজুরি না হয়। ব্যাস, এর জন্য আমি কি করি? প্রথম হচ্ছে রিপ্রেশন, চেপে দিই, ভুলে গেছি আমি ওই জিনিসটা যে আছে এটাই জানি না আমি। কারেক্ট, এবং সেটা আমাদের আনকনসিয়াসলি করে ফেলি। আনকনসিয়াস সবকটা ডিফেন্স আনকনসিয়াস, কনসিয়াসলি কোনো ডিফেন্স হয় না। কনসিয়াসলি যেটা হয় সেটা হলো জাস্টিফিকেশন, হ্যাঁ, ওটা ডিফেন্স নয়। কনসিয়াসলি ভুলে গেছি আমি। এবার সিলেক্টিভলি কারো নাম আমরা ভুলে যাই কেন? সিলেক্টিভলি কিছু ফেজ আমরা ভুলে যাই কেন? ভুলে যাই, হয় জানিই না ওটা হয়েছে, আমার জীবন থেকে মুছে গেছে ওই পার্টটা, কারণ ওই পার্টটা মনে হলে পরে মুশকিল আছে, আমার অসুবিধা হচ্ছে। এই যে তুই সেদিন চাবি ভুলে গেলি বেরোনোর সময়, কোনো দিন তো ভুলিস না, তা আমাদের কথা হয়েছে আর কি ওর সাথে, বোধ হয় ওর যাওয়ার ইচ্ছে ছিল না, কিংবা সেই দেখ হয়তো যাওয়ার ইচ্ছা ছিল কি ছিল না, এটাও আমি ভেবেছি, কিংবা ওই পার্টিকুলার মুহূর্তটায় আমার মাইন্ড আমাকে অন্য কোনো একটা এমন ভাবনায় নিয়ে গেছিলো রিগার্ডিং দ্যাট যাওয়া। হ্যাঁ, আমি ওটাই বলছি, সরি। হ্যাঁ, একটা অন্য ভাবনায় নিয়ে গেছিলো, যেমন চাবিটা আমার কাছে ইররিলেভেন্ট হয়ে গেছে। তো এই ভুলে যাওয়া, তারপর ধর কেউ পার্টিতে এসছে, ভাবুন আপনার বাড়িতে বেশ কিছুক্ষণ হয়েছে, তারপর তার বাড়ি থেকে ফোন টোন আসছে, এই আমাকে উঠতে হবে আজকে, সে উঠে চলে গেল, একটা জিনিস ফেলে চলে গেল। ফেলে কেন চলে গেল? কারণ তার যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ কোথাও তার আনকনসিয়াসলি যে থাকার ইচ্ছা আছে। হ্যাঁ, তো ভুলে গেছি আমি জিনিসটা, পরে আবার এসছে খুঁজতে ওটা, এই তোমার থেকে এটা ফেলে গেছে, আর একটু তো থাকা হলো। একটা জিনিস বলে দিই, যে একটা জিনিস মাথায় রাখবেন,
এটার মানে এই নয় যে আপনি ভুলও নন, মানে সব ক্ষেত্রে এটা সত্যি নয়, এটা বলছি কিছু মানুষ ভুলও হয় আমার মতো, আমি ভুলে রেখে আসি, আমার বেরোনোর হলেও আমি ভুলে যাই। না এটা ঠিক আছে, বাট দ্যাট ইজ মানে এটাও ইজ ওয়ান অফ দ্য রিজনস, যে রিজনটা আমরা আনকনসিয়াসলি জানি না যে আমাদের হচ্ছে কি হচ্ছে না, এক একজনের ক্ষেত্রে এক একটা ব্যাপার। তো এটা একটা ভুলে যাওয়া, নাম ভুলে গেছি একটা লোকের, একটা বন্ধুর ব্যাপারে, আরে কি যেন আমাদের সাথে পড়তো ছেলেটা, ক্লাস 7-এ ছিল, ভালো ছেলে ছিল, আমার ভালো বন্ধু ছিল, নামটা মনে পড়ছে না। আরে ভালো বন্ধু ছিল ক্লাস 7-এ, বাকি সবার নাম তোমার মনে আছে, ওর মানে মনে নেই কেন তোমার? তুমি ওর সাথে কিছু একটা তোমার মাথার মধ্যে চলেছে, যে কারণে তুমি নামটা মনে রাখতে চাওনি, যে কারণে তোমার আনকনসিয়াস থেকে ওর নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই যে ম্যানেজার বলছে এই নামটা রাখবো, সুপারভাইজার জিজ্ঞেস না রাখিস না, মুছে দে, ম্যানেজার মুছে দিচ্ছি। এটা একটা হলো রিপ্রেশন, ভুলে যাওয়া, এলিমিনেট করে দেওয়া, ইভেন্টটাই আর মনে নেই আমার। ছোটোবেলার অনেকেই বলেন না আমার না ছোটোবেলাটা মনে নেই, 7 বছর বয়সে কী হয়েছে কি যেন মনে নেই, কীভাবে হতে পারে? 6 বছরের বয়সের কথা মনে আছে, 8 বছরের বয়সের কথা মনে আছে, 7 বছরের বয়সের ওই ঘটনাটা ভুলে গেলে কেন? তো ওই ঘটনার সময় কিছু একটা চলছিল, ওই ঘটনাটা মনে পড়লে পরে এই 4টে যে জিনিস বললাম, এই 4টে ট্রিগার হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই ভুলে যাওয়ার। আমার এক ছোটোবেলার বন্ধুর সঙ্গে আমার গত 4-5 বছর আগে দেখা হচ্ছে। তো সে তো বিন্দাস নিজের মতো করে নিজের জীবনে আছে, তার ওয়াইফ, তার বাচ্চাকে নিয়ে সুন্দর তার সংসার একটা, তাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। দেখা হওয়ার পর আমি বললাম যে তোর বিয়েতে যাওয়াটা হলো না, কোথায় জানি কেন তোর বিয়েতে গেলাম না কেন আমি? আমার দিকে তাকিয়ে বলছে তোর কি মাথা খারাপ? আমি বললাম মানে? বলে তুই আমার বিয়েতে এত কাজ করলি, তুই আমার বিয়ে মোটামুটি অনেক দায়িত্ব না, এমনিতে আমি বিয়ে টিয়েতে অনেক দায়িত্ব নিই, সে ওর বিয়েতে নাকি আমি অনেক দায়িত্ব নিই, অনেক কাজ করেছি, অ্যান্ড সামহাউ আমি মনেই করে উঠতে পারছি না যে ওর বিয়েতে কবে আমি কি কাজ করেছি। তো অবভিয়াসলি সেটাই তোর মনে নেই। ওই ব্যাপারটা যে এক্সিস্ট করে ওর বিয়ে, মানে ওকে আমি ভাবার চেষ্টা করছি, আচ্ছা তার মানে ও এরকম দেখতে লাগবে, ওকে ওইটা ইমেজটা ভেবে যদি মনে পড়ে বিয়ের সময়, আচ্ছা বউ ভাতের দিন স্যুট নিশ্চয়ই পড়েছিল, কোন স্যুট পরতে পারে, তাহলে ওই মনে যদি পড়ে, কিছুতেই মনে পড়ছে না। আমি ভেন্যু জিজ্ঞেস করেছি কোথায় হয়েছিল, কোনো আইডিয়াই নেই, জাস্ট ওয়াইপড আউট। তার মানে নিশ্চয়ই ওই পয়েন্টে কিছু একটা ছিল যে কারণে এটা আমাকে মনে রাখতে দেয়নি। ঠিক, এটা একটা হয়। আরেকটা হচ্ছে যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট, মানে এইমটা আছে, অবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। বস যখন আমাকে বলছিল আজকে না আমার সাথে কথা, এমন রাগ উঠেছে মনে হয় মেরে দিই ওকে, কিন্তু তো বস, মারতে পারবো না, ইগো বলছে এইসব ইনস্টিংক্ট না, বস মারলে বসও তোকে মারতে পারে, ফিজিক্যাল ইঞ্জুরি হবে, অপরাধ বোধ হবে, চাকরি চলে যাবে তোর, হ্যাঁ জীবনে কি তখন আমার বউ চলে যাবে, বাচ্চা চলে যাবে, সব চলে যাবে। বা বসকে আমি হয়তো আদারওয়াইজ রেসপেক্ট করি, সে আর আমাকে ভালোবাসবে না। কি করলাম আমি? বসকে কিচ্ছু বললাম না, চলে এলাম। বাড়িতে এসে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে হেভি ঝামেলা করলাম, বা বাচ্চার সাথে ঝামেলা করলাম, মারলাম। প্রজেকশন, মানে ওই অন্য জায়গায় একই কাজ করছি, কাজটা একই, কিন্তু অন্যজনের সাথে, ওর সাথে করতে পারছি। এটা তো খুব কমন ব্যাপার, স্বপ্নে এটা খুব হয়, এটা খুব স্বপ্নে হয়। যে জিনিসটা আমার হয়তো সারাদিনের অভিজ্ঞতা অন্য কারো মানুষের সাথে করতে ইচ্ছা হয়েছে, সেটা রাগ হতে পারে, শারীরিক সম্পর্ক হতে পারে, বা অন্য কিছু, সেটা না হয়ে অন্য একটা মানুষের স্বপ্ন দেখলাম। হয় এবং মাঝে মাঝে আমরা ভাবি যে এইটা কেন দেখলাম, এই লোকটার স্বপ্ন কেন দেখলাম হঠাৎ করে, আমরা ওটা কিছু না মানে অন্যভাবে প্রজেক্ট করি। আরেকটা অদ্ভুত, সেটা হচ্ছে অবজেক্টটা একই থাকে, এইমটা রিভার্স হয়ে যায়। মানে বস খুব বকাঝকা করলো, আমি বসের সাথে প্রচণ্ড ভালো ব্যবহার করা শুরু করে দিলাম ভেতর থেকে, যাতে এটা আর না হয়। না, ওটা ওই ভাবনাটা যেন না আসে বসকে মারার। ও আচ্ছা,
লাইফ চেঞ্জিং, যারা সবসময় ভালো, এটা কিন্তু ইভেন্ট স্পেসিফিক হয় না। যার হয়তো প্রচণ্ড পৃথিবীর ওপরে রাগ, সারা পৃথিবীর ওপরে রাগ, সমস্ত মানুষের ওপরে রাগ, সে সবসময় সবার সাথে ভালো কথা বলছে। হ্যাঁ, রৌনকে দেখলে আমার এরকমই মনে হয়, খুব ভালো ভালো করে, এত ভালো দেখেই আমার খারাপ লাগে। অয়নকে দেখলেও এটা মনে হয় খুব বেশি ভালো, এরা আমার ভালো লাগে না। তো এবার এই জন্য বলে না যে বেশি ভালো ভালো না, হুম। যে সবসময় ভালো করে কথা বলছে, যে সবসময় আরে তোমার মতন লোক হয় না। না, দেখবি কিছু লোক আছে, কেমন আছেন, নমস্কার, খুব ভালো লাগলো আপনার। আমার মানে দেখলেই মনে হয় ফেক লোকটা, কারণ সে এরকম হতে পারে না। একটা মানুষ তো সবসময় ভালো হতে পারে না। না, আমাকে বৈঠকের নিচে 2-3টে খিস্তি না করলে আমার মনে হয় কি আমি কি বেশি ভালো হয়ে যাচ্ছি নাকি, মানে আমাকে কি কেউ সবার ভালো লাগছে আমাকে, তাহলে গন্ডগোল আছে আমার মধ্যে। না, কিছু মানুষ আছে দেখবি সবসময় পোলাইট। এক্স্যাক্টলি, ওটা একটা, হ্যাঁ ওটাও একটা ডিফেন্স। হ্যাঁ, সবসময় পোলাইট, ওটা একটা ডিফেন্স মেকানিজম। ঠিক, কারণ আসলে ভেতরে তার মধ্যে প্রবলেম আছে। এটা ভদ্রতা নয়, না, এটার মানে এটা নয় যে এটা কোনো টেমপ্লেট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এটা হলো কিছু কিছু মানুষ, এটা একটা ধরন, একটা টেমপ্লেট। হ্যাঁ, একটা টেমপ্লেট কিছু মানুষের সঙ্গে এটা সত্যি। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে কোনো মানুষের মধ্যে কোনো বিষয় নিয়ে ট্রমা নেই, কোনো বিষয় নিয়ে রাগ নেই, এটা হতেই পারে না। আরেকটা জিনিস এটা সত্যি যে একটা মানুষ ভালো হতেই পারে, সব ভালো মানুষ তো আছেই পৃথিবীতে। আমরা খারাপ মানুষ, হ্যাঁ, আমরা তো আমাদের মতো ভালো মানুষই হয় না পৃথিবীতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে আমরা সব সময় ভালো না, রাগ হয়। বিশেষ করে আমাদের টিমকে জিজ্ঞেস করবেন তখন বুঝতে পারবেন। না, পয়েন্টটা সেটা না। আমি যখন দেখি যে একটা মানুষ সব সময় ভালো বিহেভ করছে এবং সবার সাথে একই রকম বিহেভ করছে, তখন আমার মনে হয় যে এটা না ঠিক নয়, এটার মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, অ্যান্ড আই ডোন্ট জেনারেলি, আমার তাদের সঙ্গে কানেকশন হয় না। হ্যাঁ, ওটা একটা ডিফেন্স মেকানিজম। আরেকটা হচ্ছে আনডুইং। এটা ওসিডি যাদের আছে তাদের খুব হয়। কি হয় যে একটা কিছু মনে হলো, এটা ছুঁয়ে দিলাম। হ্যাঁ, অনেকেরই হয়, এই ছুঁয়ে দিলাম। আমার এক বন্ধু আছে, মানে এখন বন্ধু তাকে বলবো না, সে বিখ্যাত মানুষ, কিন্তু তার নাম বলছি না এখন আমি। সে মাঝে মাঝেই এরকম করে টাচ করে এরকম করে, কি কেন করে, তার মানে তার যেটা করতে ইচ্ছে হয়েছে সেটা তার মাথায় হয়ে গেছে, এবার সে সেটাকে আনডু করছে ওটা করে। ওটা একটা রিচুয়াল। বাট এটাও আনকনশিয়াস। এগুলো সব আনকনশিয়াস মেকানিজম। তারপর ওই যে বলছিলাম পুরো আগের এপিসোডেই, এই আজকে কিন্তু বসবো না বেশিক্ষণ, হ্যাঁ এই তোমাকে একটা কথা বলতে এলাম, আজকে বসবো না। আজকে বসবো না মানে কি, মানে ওর মাথায় হয়ে আছে যে ওর বাড়িতে গেছি, আমি ওখানে বসেছি, বসার ফলে এই 4টে জিনিসের মধ্যে একটা জিনিস হয়েছে, কাজে আমি বসবো না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ মানেটা কি? তার মানে ওর মাথায় ব্যাপারটা চলেছে যে আমি এই কথা বলবো। আমি দেখ, এটা সত্যি কথা, এটা যে এটা আপনারাও রিলেট করতে পারবেন, এটা বলে দিই, এটা বুঝতে আর একটু সুবিধা হবে। ধরুন আপনি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনার মাথায় না একটা কনভারসেশন অলরেডি প্লে হয় যে আমার সঙ্গে কি কনভারসেশন হতে যাচ্ছে। সবার সঙ্গে হয়। একটা মিটিংয়ে যাচ্ছি, আমি না এটা বলবো, মনে মনে এই কনভারসেশনটা চলে, আমি এইভাবে বলছি, উনি এইভাবে উত্তর দিচ্ছেন, উনি এই করছেন, ফাইনালি হাত মিলিয়ে বললাম ওকে, ডিল ইজ ডান। এইটা কিন্তু আমরা দেখে নিই, এটা সবার সঙ্গে হয়। আমার মনে হয় অনেকে রিলেট করতে পারেন, যারা রিলেট করতে পারেন কমেন্ট করবেন। এটা একটা ঘটনা হয়। নেগেশন হয়, যে ওই যে বললাম যে ধর তোর বাড়িতে একটা জিনিস খোয়া গেছে, কারো একটা বাড়িতে একটা জিনিস খোয়া গেছে, তো পুলিশ এলো, তো বলছে কি মনে হয় কে চুরি করে থাকতে পারে? দেখুন, রামু কাকা আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে, তো আর কে যেই করুক ও করতে পারে না। প্রথমেই বলে দিলাম এটা আমি। প্রথমে রামু কাকার নাম কেন এলো? তার কারণ যেই করুক ও করতে পারে না, এটা কি করে এলো? তার কারণ হলো, যে বলছে তার মনে হচ্ছে যে পুলিশের সন্দেহ হবে ওকে। অলরেডি আমার সন্দেহ হয়ে গেছে, পুলিশের সন্দেহ হবে,
এবং আমি এই সন্দেহ টন্দেহ করে টোরে ওকে ক্লিন চিট দিয়ে দিয়েছি, এই কারণে আমি ওকে বলে দিলাম নেগেশন। হ্যাঁ আমি নেগেট করলাম, একদম আমার negate মাথায় করে মনে দিলাম। হচ্ছে ওই করেছে রামু কাকা, কিন্তু আমি বললাম রামু কাকা তো করেনি, তাহলে কে করবে বলো তো? হুম হুম হ্যাঁ, এটা আমরা করি অনেক সময়। এগুলো হচ্ছে আমাদের অ্যাংজাইটি থেকে বাঁচায়। হুম হুম। আরেকটা তারপর আরো তো বড় বড় আছে ডিনায়াল। হ্যাঁ, ডিনাইলে আসছি আমি। একটা হচ্ছে যে নিজের ভাবনাটা অন্যের উপরে চাপানো। হুম ধর তুই কাউকে খুব ভালোবাসিস, সেই কারণেই তোর মনে হচ্ছে ও তোকে ভালোবাসে, হুম তুই জানিস না ও ভালোবাসে কিনা, কিন্তু আমি ভালোবাসি ওকে এতটা, তার মানে তো ও আমাকে এতটা ভালোবাসে। আমি ওকে যদি এতটা ঘৃণা করি, তাহলে যাকে ও তুই একদম আমাকে- খুব মন থেকে খুব অপছন্দ করিস, তার সামনে তুই গিয়ে ভালোভাবে কথা বলতে পারবি না। তুই একটু কনসিয়াস হবি। কেন? কারণ কোথাও হয়তো মাথার মধ্যে রয়েছে আমি ওকে এতটা অপছন্দ করি, তার মানে তো ও আমাকে এতটা অপছন্দ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ একদম একেবারেই তাই। এটা যে প্রজেকশন, হুম আমার অপছন্দটা আমি ওর উপরে প্রজেক্ট করে দিলাম, বা আমার ভালোবাসাটা ওর উপরে প্রজেক্ট করলাম। শুধু তাই না, প্রজেকশনের আরেকটা গল্প আমাদের একজন সাইকোঅ্যানালিস্ট বলেছিলেন, হ্যাঁ ওটা বলি। বল। আমাদের একটা সোল কানেকশনের এপিসোডে এই ঘটনাটা আছে। তাহলে একটি মেয়ে, ইয়াং মেয়ে, বোধহয় 16-17 বছরের, আমি যদি ভুল না করি, সে মদ খেয়ে খুব ভয় পেত। তো সাইকোঅ্যানালিস্ট একজন ডক্টর ইন্দ্রাণী ব্যানার্জি, তিনি সাইকোঅ্যানালিসিস করে তার সঙ্গে তার ট্রিটমেন্ট করে একটা জিনিস বের করতে পেরেছিলেন। সেটা হলো যে তার সঙ্গে ছোটোবেলায় একজন পুরুষ একটি ঘৃণ্য কাজ করেছিল, এবং মানে যেটাকে মলেস্টেশন বলে, চাইল্ড মলেস্টেশন ইজ ভেরি মানে কমন, উইচ ইজ ভেরি ভেরি স্যাড এবং ভেরি ভেরি আনফর্চুনেট, কিন্তু এই ঘটনাটা ঘটে। সেখানে এই যে পুরুষের একটা কদাকার চেহারা, এই কদাকার চেহারাটা ওর মনের মধ্যে ঢুকে ওই চেহারাটা প্রজেক্ট হয়ে গেছে মথে, মানে মথ ওকে ওই ট্রমাটা দিচ্ছে, যে ট্রমাটা সেই মুহূর্তে সে পেয়েছিল, সেই কারণে মথ থেকে বারবার সে ভয় পাচ্ছে। এরকম প্রচুর প্রজেকশনের গল্প আছে, বাট প্রজেকশন ইজ দিস। তারপরে ডিনায়াল মানে ধর কারো বললো যে আরে জানো তো ওই যে আমাদের বন্ধু ছিল, ও জানো কাল রাতে মারা গেছে। হতেই পারে না, দিস ইজ ডিনায়াল। কথায় কথায় আমাদের যে কাছের মানুষরা চলে গেছে তাদের ব্যাপারে আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার বাবা তো আমাকে খুব বাসতেন। এটা ডিনায়াল, কারণ আমি রিয়েলিটি যেটা সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। কারণ রিয়েলিটিতে আমার ভালোবাসার মানুষ চলে গেছে, বা সে আমাকে আর ভালোবাসে না। আর ডিনায়াল হলো আমার মনে হয় এমন একটা ডিফেন্স মেকানিজম, যে ডিফেন্স মেকানিজমটা আমরা মানে আনকনসিয়াসলি প্রতি মুহূর্তেই করতে থাকি কিছু না কিছু ডিনাই। মানে এগুলোর মধ্যে সবগুলোই কিন্তু চলতে থাকে, সবগুলোই কোনো না কোনো লেভেলে চলতে থাকে। পাগল হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে যাব। এবং এগুলো কোন লেভেলে চলে যায় কখনো কখনো, এটা কেস, একটা বাচ্চা মানে 10-12 বছরের একটা মেয়েটি চোখে দেখতে পায় না। শুনুন, খুব ইন্টারেস্টিং। তো চোখের ডাক্তারের কাছে গেছে, সে সমস্ত চেক করেছে, কোনো প্রবলেম নেই। মানে চোখের কোনো প্রবলেম নেই, নার্ভের কোনো প্রবলেম নেই, কিন্তু সে চোখে দেখতে পাচ্ছে না। এটাও সত্যি যে সে চোখে দেখতে পাচ্ছে না, এটা নিয়ে কোনো মানে ও ভনিতা করছে না, ও আসলেই চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু কোনো বায়োলজিক্যাল প্রবলেম নেই। কি মনে হলো তার, যে একবার একজন সাইকোঅ্যানালিস্টের সাথে কথা বলি, সে করতে গিয়ে দেখলো যে এই মেয়েটি তার বাবা এবং মাকে একত্রে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেছে। ও, তারপর সে করে দিয়েছে, তার নিজের আইসাইটটাকে বন্ধ করে দিয়েছে। এটা আমি দেখিনি, ওর আইসাইটটা ওর আনকনসিয়াসলি বন্ধ হয়ে গেছে। ডেঞ্জারাস। এটাও ডিনায়ালে হতে পারে। এটাও ডিনায়াল, অবশ্যই ডিনায়াল। এটা লাইফ কেস একটা। হ্যাঁ, অনেক রকম ডিনায়াল হয় কিন্তু আমাদের মধ্যে। ধর আমি বলছি অপরাধবোধ, যে গিল্টের কথা বলছিলাম আমরা, ডিনায়াল গিল্টকেও হ্যান্ডেল করতে আমাদের
সাহায্য করে অনেক সময়। যে ধর একটা জিনিস আমি করে ফেললে আমার মনে হলো যে এটা আমি ঠিক করিনি, অ্যান্ড ইমিডিয়েটলি এটা তো আমি করিনি। অ্যান্ড এরকম জিনিস আছে যেগুলো মনে হয় যে আচ্ছা এটা আমি করেছিলাম না এই কোনোদিন। কেউ একটা হয়তো তোকে বললো, জানিস সেদিন তুই কথাটা বলেছিলি, আমার খুব খারাপ লেগেছিল। যদি কারো কোনো কথা খারাপ লাগে আর আমার কথায়, তাহলে আই নো যে এই কথাটাও খারাপ লেগেছে। আমাকে জানতেই হবে, মানে এরকম সে আরে দারুণ বলেছে যে তো বলবে না সে, তার মধ্যে কোনো একটা। আর আমি যখন বলছি তখনও তো আমি জানি যে খারাপ লাগতে পারে, যেটা তুই বললি। এরকম কিছু কথা আমরা কমপ্লিটলি ডিনাই করে দিই, আমরা এটা বলিনি, আমরা এটা করিনি। ঠিক। এবার গিল্টের কথা তো বললাম, গিল্টের থেকে মানুষের নিজেকে হার্ম করা, নিজেকে পানিশ করা, এগুলো হতে পারে। আচ্ছা, এবার সিরিয়াস যখন হয়ে যায়, এগুলো আরও বেড়ে যায়, যখন অ্যাংজাইটি সে সহ্য করতে পারছে না বা এমন ট্রমা হয়েছে যেটা সে ম্যানেজ করতে পারছে না, তখন কিছু কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হয় যেগুলো কিন্তু প্যারাসাইকোলজির মতন মনে হয় তখন। যেমন ডিসোসিয়েশন, একজন মানুষ নিজেকে আর চিনতেই পারছে না। ও মনে হচ্ছে যে ও অন্য কেউ। এটা খুব তাদের ক্ষেত্রে দেখা গেছে যাদের চাইল্ডহুডে খুব খারাপ রকম অ্যাবিউজ হয়েছে, বাবা বা মায়ের কাছে খুব খারাপভাবে যারা অ্যাবিউজড হয়েছে। সবার ক্ষেত্রে হবে সেটা নয়, কিন্তু হলে পরে এটার প্রপেন্সিটি বাড়ে। সেটা হচ্ছে কারণ আমি তো ভেতরে ভেতরে খুব ভালো মানুষ নিজে, এবার আমাকে এতটা অপমান করেছে, মানে সে অপমানের পড়তে গিয়ে নিজেরই মনে হচ্ছিল যে বাবা তার মানে ছেলের মুখে থুতু ছিটিয়েছে ছোট অবস্থায় 5-6 বছর 7 বছর। বাবা বলছে আমার টাকা দিয়ে সমস্ত জিনিস কিনা, তুই সমস্ত জামাকাপড় খুলে বাড়ির থেকে বেরিয়ে যা, বের করে দিয়েছে, মেরেছে এমনভাবে। এই সব হয় আমাদের সমাজে, আমরা কেউ জানি না। ওই বললাম না, অন্যের প্রতি এমপ্যাথি দেখানোটা জরুরি, কারণ তার সাথে কি হয়েছে এটা আমরা জানি না। তার যতটা জীবন সে আপনাকে দেখিয়েছে সে ততটুকুই আমি জানি, তার বেশি তার কি হয়েছে আমরা জানি না। সেটা হয়তো সে নিজেও ভুলে গেছে রিপ্রেশনে, কিন্তু মনের মধ্যে রয়ে গেছে ওটা। সে তখন নিজের মধ্যে আর নিজেকে রাখতে পারছে না। তার অপমান বোধটা এই পর্যায়ে চলে যেতে পারে যে তখন তার নিজের মধ্যে না, এই প্রেমাশিসটা খুব খারাপ, একে আর আমি কন্টেইন করতে পারছি না, একে আমি নিতে পারছি না, আর এর সঙ্গে আমার কোনো মানে সম্পর্কই রাখবোই না আমি অন্য একটা কেউ। মানে এটা কোন লেভেলে যাওয়ার পর এটা হয় ভাব। তখন সেখান থেকে মানে এটা বিতর্ক আছে, অনেক রকম হয়। তার মধ্যে একটা তো এনারা বলেন যে এই যে মানে কি বলে রিইনকার্নেশনের যে সেখানেও কোথাও না কোথাও এটার একটা জায়গা আছে। প্লাস ওই এক্সোরসিজম বলছি, তো কি বলে ওটাকে, ভগবান হয়ে যাওয়া, ভূত ধরা। হ্যাঁ, ও আর ওর মধ্যে নেই, ও আর ওকে নিতেই পারছে না। এখানে কিন্তু ভুল করেও এটা ভাববেন না যে ডিসঅ্যাসোসিয়েটিভ যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার সঙ্গে এটার কানেকশন থাকতে পারে, কিন্তু এটা কিন্তু মানে ওটা নয়, মানে না সবসময় এটা নয়, সবসময় এটা নয়, এটার জন্যও হতে পারে, এবং চাইল্ডহুড অ্যাবিউজ হলে পরে এগুলোর চান্স বেড়ে যায়, অনেকে সহ্য করে নেয়। আমি এমন মানুষ দেখেছি যারা এরকম অ্যাবিউজের মধ্যে দিয়ে গিয়েও তারা স্ট্রং মানুষ হয়ে দাঁড়িয়েছে। হয়তো তার ভালো বন্ধু ছিল, সে তাকে সাহায্য করেছে, সে ঠিক মানুষের সঙ্গে মিশেছে, ঠিক সময় ঠিক মানুষকে পেয়েছে, বা সে বুঝে গেছে এটাকে কি করে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, সে বুঝে গেছে নিজের মধ্যে ঢুকে। হ্যাঁ, কিন্তু অনেকেই পারেনি সেটা, তাদের মধ্যে এসব হয়, স্প্লিটিং হয়ে যায়, স্প্লিট পার্সোনালিটি আমরা বলি না। হ্যাঁ, ওইটাই তো ডিসোসিয়েটিভ। না, ডিসোসিয়েটিভ হচ্ছে সব সময়ের জন্য ডিসোসিয়েট হয়ে গেছে। না, ওইটা তো হয়ই, কিন্তু যখন ডিসোসিয়েট করলো, মানে ওই পার্সোনালিটিটা আমি না, এই ডিসঅ্যাসোসিয়েশনটা আমি প্রথমেই ডিসাইড করলাম, করে নিয়ে মাঝে মাঝে আমার সব মধ্যে আসে, আবার মাঝে মাঝে আমার থেকে চলে যায়, কারণ এর একটা উদ্দেশ্য আছে, ভালো লোক, বেটার কাজ করবে, ওটাকে বলে স্প্লিটিং। হ্যাঁ, ওটা হচ্ছে স্প্লিটিং। ডিসোসিয়েশনেও সম্পূর্ণভাবে নিজেরটাকে ছেড়ে দিয়েছে, আর স্প্লিটিং হচ্ছে কখনো কখনো ভালো, মানে কখনো কখনো এটা রিয়েল, কখনো কখনো অন্য একটা। কারণ যতক্ষণ আছে আমার না কমফোর্টেবল লাগছে না,
এটা শুধু নিজের সাথে হয় না, অন্যের সাথেও হয়। স্প্লিটিং বিষয়টা আমার কখনো কখনো মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মতো ভালো গার্লফ্রেন্ড আর কারোর নেই। এত ভালো মানুষ, তখন তার সব ভালো দেখতে পাচ্ছি আমি। আবার আরেকটা সময় এত বাজে, এ মা, একই মানুষ তো, আমার সেন্স অফ মানে ব্যালেন্স কোথায় গেল? কখনো কখনো তাকে সবসময় ভালো মনে হচ্ছে, কখনো কখনো তাকে সবসময় খারাপ মনে হচ্ছে, মানে খুব খারাপ মনে হচ্ছে ভালো। এই যে আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে, মানে একটা লোক সম্পূর্ণ খারাপ বা একটা লোক সম্পূর্ণ ভালো হতেই তো পারে না কখনো। আমার জন্যে এক সব সম্পূর্ণ খারাপ, আমার জন্য সম্পূর্ণ ভালো, এটা হতে পারে না কখনো। স্প্লিটিং করে ফেলি, মানে অনেকে করে ফেলে। আরেকটা হচ্ছে যে ওই যে বলছিলাম যে বাবা মা আইডিয়াল, একটা সময় তো এই ভুলটা ভাঙে যে না, আমার মা আইডিয়াল নয়, আইডিয়াল মা বলে কিছু হয় না, আইডিয়াল মা বলে কিছু হয় না, আইডিয়াল বাবা বলে কিছু হয় না। আইডিয়াল মা মানেটা কি? আইডিয়াল মা মানে হচ্ছে যখন আমার খিদে পাচ্ছে তখনই সে আমাকে করছে, এবং আমার যে পৃথিবী, সে সারা জীবন আমার পৃথিবী হয়েই থেকে যাচ্ছে। আইডিয়াল বাবা মানে কি? সে আমাকে পৃথিবীটা দেখাচ্ছে, বাইরের এক্সটার্নাল ওয়ার্ল্ড। এক্সটার্নাল ওয়ার্ল্ডে কোনো ভুল ভ্রান্তি কিচ্ছু নেই, পুরোটাই ভালো। আইডিয়াল বাবা, এটা তো হতে পারে না কখনো। ও তো একটা মানুষ, ওর মধ্যেও তো ওই ব্যাকগ্রাউন্ড সমস্ত নিয়ে তার মধ্যে রয়েছে। কিন্তু এই ভুলটা আমাদের অনেক সময় ভাঙে না। আমরা এখনও পারফেকশন খুঁজে চলেছি। পারফেক্ট, আমারই বেশ বন্ধু আছে, পারফেক্ট জবটা সে খুঁজে পাচ্ছে না এখন অবধি। একের পর এক চাকরি চেঞ্জ করে চলেছে, 1.5 বছর পর পর, 1 বছর পর পর। এটা অনেককে দেখেছি আমি আমার, কারণ ও পারফেক্ট জব খুঁজছে। আমি এর মধ্যেই কারো একটা সঙ্গে এই কথাটাই বললাম যে তুমি তোমার জীবনে কোনো কিছু পারফেক্ট হয় না, আর ইফ ইউ অ্যাকসেপ্ট দ্যাট এটা আমার জীবনে এই মুহূর্তে পারফেক্ট, দেন ইটস ওকে। আদারওয়াইজ তুমি কোনোভাবে পারফেক্ট পাবে না যদি তুমি খুঁজতে চাও। হ্যাঁ, পারফেক্ট ওয়াইফ খুঁজছে, পারফেক্ট হাজব্যান্ড খুঁজছে। আরে আমি তোকে বলছি, মানে আমরা জানি যে উই নো সামওয়ান হু ইজ সার্চিং ফর এ পারফেক্ট ফাদার ইন এ বয়ফ্রেন্ড। তো এটা তো হয়, এবং হয়তো তারা জানে না, তারা আনকনসিয়াসলি এটাই করে যাচ্ছে, এবং সেই কারণে সে বারবার খুঁজেই যাচ্ছে সে। এবার এটার বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন অন্যরকম আছে, অবশ্যই আছে। হ্যাঁ, যেমন আমি খুব রিসেন্টলি, নিজের কথা না বললে পরে শুধু আপনাদের কথা বা অন্যের কথাও কেন বলবো, খুব রিসেন্টলি আমি আইডেন্টিফাই করলাম যে আমার এই একটু পেস্টেল কালারের এবং অফ হোয়াইট কালারের শাড়ির প্রতি একটা অসম্ভব প্যাথোলজিক্যাল ফ্যাসিনেশন আছে। আমি আমার নিজের জামা কাপড় থেকেও শাড়ি কিনতে খুব বেশি পছন্দ করি। আমি পরবো বলে না, আমার মধ্যে ফেমিনিন কোনো আছে বলে, একেবারেই নয়। আমার স্ত্রী পরেনি না শাড়ি, খুব অকেশন ছাড়া, তো আমি তাকে শাড়ি দিই। ভালোবাসাও নয় তার মানে, এটা শাড়িতে ভালোবাসছি আমি। কেন ভালোবাসছে? শাড়ি মানে কি আমার কাছে? ভালো শাড়ি বা পারফেক্ট শাড়িটা খুঁজে আমি কি এক্স্যাক্টলি ক্রিয়েট করতে চাইছি আমার মাথায়, আর ভাঙলাম না, বাকিটা আপনারা বুঝতে পারবেন। এগুলো আছে। তারপর আচ্ছা, ওই যে বলছিলাম ডিসোসিয়েশন হয়ে অন্য একটা মানুষ হয়ে যাওয়া, এমনও হতে পারে যে সেই মানুষটা, মানে মানুষের প্রতি বিশ্বাস চলে গেছে আমার, মানুষ বিষয়টার প্রতি আর বিশ্বাস নেই। আমি অন্য মানুষ না হয়ে গিয়ে আমি অন্য কিছু একটা হয়ে গেলাম। আমি না গাছ, হ্যাঁ 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 ঠিক, আমি না, অনেক মানুষ আছে, মানে অনেক নয়, মানে বেশ কিছু আছে যারা নিজেকে ওই মানে একদম সাইকোটিক লেভেলে সে নিজেকে কুকুর মনে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানুষের আইডেন্টিটিতে তার প্রবলেম হচ্ছে, তার শুধু নিজের আইডেন্টিটিতে প্রবলেম হচ্ছে না, তার মানুষের আইডেন্টিটিতেই প্রবলেম হচ্ছে। কারণ মানুষ যে যা রিপ্রেজেন্ট করে সেটা তার কাছে খুব খারাপভাবে এসছে। আর এই যেই এতটা ডেঞ্জারাস লেভেলে যখন যায় বিষয়টা, তখন কিন্তু তার মানে তার কষ্টটা বা তার অসুবিধাটা এতটাই মারাত্মক যে তাকে ওটা, তার ডিফেন্স তাকে ওটা করাতে বাধ্য হচ্ছে, আনকনসিয়াসলি করাতে বাধ্য হচ্ছে যে তোমার কাছে আর কোনো উপায়ই নেই, তুমি এর বাইরে বাঁচতেই পারবে না, তুমি মরে যাবে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। দেন ইট হ্যাপেন্স। আচ্ছা, এইগুলো তো গেল যে যাদের অ্যাংজাইটি আছে এবং অ্যাংজাইটির থেকে বাড়তে বাড়তে সেটা সাইকোটিক লেভেলে চলে যাচ্ছে, বর্ডার লাইন সাইকোটিক লেভেলে চলে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যেও তো এগুলো রয়েছে। এই যে
আমার কাছের মানুষ চলে যাবে, কাছের মানুষের ভালোবাসা চলে যাবে, ফিজিক্যাল ইনজুরি হবে বা গিল্ট, এগুলো তো আমাদের মধ্যেও রয়েছে, নর্মাল একদম ম্যাচিওর, যারা অ্যাংজাইটি ডিসঅর্ডার নেই তার মধ্যেও রয়েছে। তো আমরা কীভাবে সাধারণ মানুষ ম্যানেজ করে সেগুলো দিয়ে শেষ করি। একটা হচ্ছে অ্যান্টিসিপেশন, এটা আমার মাথায় চললো যে আচ্ছা এই যে তুই বললি ওর সাথে আমি কথা বলতে যাব, তাহলে পরে না এই কথাটা হবে, কথাটা হলে এই হতে পারে, তাহলে পরে এই কথাটা বলবো না, আর এটা বলে এই ডিলটা ফাইনাল হবে বা কথাটা ভালোভাবে এগোবে। এই অ্যান্টিসিপেশনটা মাথার মধ্যে চলছে। অ্যান্টিসিপেট করে আমরা ঠিক কাজ করে ফেলতে পারি অনেক সময়। একটা টেকনিক মানে একটা মেকানিজম, আনকনশিয়াসলি আমি অ্যান্টিসিপেট করে নিয়েছি। আরেকটা কি, যেটাকে সাবলিমেশন বলে। সাবলিমেশন কি, যে কমিয়ে দিলাম, আমি ওটার ইন্টেন্সিটিটা কমিয়ে দিলাম। যে ধর সাধারণ এক্সাম্পলই দিই, যে খুব এটি মেয়েকে দেখে দারুণ লেগেছে, ঈদে একেবারে প্লেজার প্রিন্সিপালের লাড্ডু ফুট রাহা হ্যায়, তার সাথে তো কিছু করা যাবে না, তার সাথে তো সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না, সমাজ বাধা দিচ্ছে। সুপার ইগো বলছে এই কী করবি, ইগো বলছে না না সুপার ইগোর পারমিশন পাইনি, আপনাকে অ্যাপ্রুভ করা যাবে না। এবার বন্ধুর সাথে একটু দেখলি কি হ্যান্ডসাম, মানে মেয়ে হলে কি হ্যান্ডসাম, কি সুন্দর না মেয়েটা, কমিয়ে দিলাম ইন্টেন্সিটি, আমি বেরোলো। এই জন্যই আগের বারও আমরা বলছিলাম যে বন্ধুর সাথে আলাপ আলোচনা, তখন জাজমেন্ট না রেখেও ঈদটাকে একটু বেরোতে দেয়া, তখন খোলা মনে খাবার দাবার নিয়ে, ডায়েট করছি কমিয়ে দিলাম একটু হালকা করে, হ্যাঁ খাবারের ইচ্ছে হতে পারে, সমস্ত একটুখানি ছাড় দেওয়া, কমিয়ে ইন্টেন্সিটি কমিয়ে। এটা হয় অনেক সময় হিউমার দিয়ে আমরা ম্যানেজ করি ব্যাপারটাকে, মজা করে ম্যানেজ করি। আর সবচেয়ে বেশি মজা হচ্ছে খেলাধুলায়, প্লেফুলনেস। এবং খেলাধুলো মানে কি, খেলাধুলো মানে শুধু স্পোর্টস না, স্পোর্টসে অ্যাংজাইটি বেরোয়, অনেক অ্যাংজাইটি খেলাধুলো দেখলেও, এই যে একটা দলের সাথে এই করছে, বেরিয়ে গেল, অ্যাংস্ট বেরিয়ে গেল, খেলতে গিয়ে আমার রাগ বেরিয়ে গেল, অ্যাগ্রেসিভনেস বেরিয়ে গেল, খেলা দেখতে গিয়েও বেরিয়ে যেতে পারে, 2-3 বন্ধু মিলে একটা খেলা দেখছি, উত্তেজিতভাবে বেরিয়ে গেল। সিনেমা দেখতে গিয়ে ফ্যান্টাসি দেখে ফেলে আমার অনেক সময় শান্ত হয়ে যায়। খেলা দেখতে গিয়ে যেটা বললি সেটা আমার মনে হয় সবাই রিলেট করবে, সেটা হলো খেলায় জেতার পর, আমি বলছি আর্জেন্টিনা যেবার জিতলো, আমি কাঁপছি, মানে আমি রীতিমতো মানে কাঁপছি। এবার এইটা তো কোথাও না কোথাও কি, এটা কি, এটা এতটা এক্সাইটেড হওয়া, আর্জেন্টিনা বলে একটা দেশ যেটা জীবনে কোনো কিচ্ছু জানি না আমরা, সেই দেশটা জিতেছে, আমি প্রচণ্ড উত্তেজিত। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ভেতরের কিছু কিছু ইচ্ছে, অবদমিত ইচ্ছে ওই হয়ে বেরিয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেল, অ্যাংজাইটি আর আসলো না। বা খেলতে গেলে পরেও বেরিয়ে যায় অনেক সময়। সিনেমা দেখতে গিয়ে, এই যে আমরা আগের দিন আড্ডায় আলোচনা করছিলাম, আমার অনেক ফ্যান্টাসি রয়েছে রে বাবা, আমার সেই অর্থনৈতিক মানে অনুকূল নেই, সমাজের বাধা বিধি নিষেধ সমস্ত রয়েছে, সেই যে সমস্ত ইচ্ছেগুলো, সেই যে সমস্ত অবদমিত ইচ্ছেগুলো, যে সেটা সেক্সুয়াল হতে পারে, সেটা অ্যাসেক্সুয়ালও হতে পারে, বন্ধুত্বের ইচ্ছে, সমস্ত ইচ্ছে, রাগ, দুঃখ, অ্যাংস্ট, হেট, সিনেমা হলে গিয়ে অন্যকে করতে দেখে আমার সেটা বেরিয়ে গেল, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। ওই একটু সময়, সিনেমা হলটা অন্ধকার, কেউ আমাকে জাজ করছে না, আমরা সবাই ওদিকে তাকিয়েছি, আমাকে তো কেউ দেখছে না উল্টো দিক থেকে, এটা তো আমি জানি যে স্ক্রিন থেকে কেউ আমাকে আর দেখছে না, তো আমি ওকে দেখছি, ওর সাথে নিজেকে আইডেন্টিফাই করে ওর মাধ্যমে আমার ফ্যান্টাসিটা বেরিয়ে গেল। তো এই যে আমরা মানে, তো সেদিন যে আড্ডার মূল উপজীব্য, একটা মূল উপজীব্য এটা ছিল যে এই যে পপ সিনেমা যেটাকে আমরা বলতে পারি, বা কমার্শিয়াল সিনেমা না বলে আমি বলি পপ সিনেমা, পপুলার সিনেমা কাছে, হ্যাঁ রিয়েলিটির থেকে এত দূরে, আরে রিয়েলিটির থেকে দূরেটাই দরকার, রিয়েলিটিতে তো সুপার ইগো বসে আছে, ঈদটাকে কে স্যাটিসফাই করবে, ঈদটাকে তো পপুলার সিনেমা স্যাটিসফাই করে, ঠিকই। এবং সিনেমা শুধু স্যাটিসফাই করে না, যখন আমরা একটা সিনেমা দেখি সেখানে র্যাগস টু রিচেস স্টোরি, হ্যাঁ
কেন এত পপুলার হয় বা কেন এত অদ্ভুত একটা আনন্দ দেয় আমাদেরকে, তার কারণ হলো আমরা কিন্তু ওই মুহূর্তে ওই লাইফটা পাচ্ছি। হ্যাঁ, ওই মানুষটা আমি কিন্তু তখন আমার সঙ্গে এটা হচ্ছে, তারপরে একটা পয়েন্ট এবং ওই প্লেজারটা আমি পেয়ে যাচ্ছি। ও জিতলে আমারও জেতাম, একদম। ও হারলে আমিও হারলাম, একদম। এটাই তো বেসিক। এবং তখন গিল্ট যদি হয় কোথাও একটা, সেটাকেও ম্যানেজ করাটা খুব জরুরি। সেটাও সিনেমার মধ্যে ম্যানেজ হয়ে যায়। আমরা যারা আড্ডা দেখেছেন তারা জানেন যে গ্যাংস অফ ওয়াসেপুর নিয়ে আমার একটা থিওরি আছে, যদিও অরুণাব সেটা মানে না, কিন্তু আমার মনে হয় ওভাবে এখন তো আপনারা মোটামুটি এক পেজে আমরা সবাই আছি আন্ডারস্ট্যান্ডিংয়ের, এটা বিরাট এক্সপার্ট ফেজ নয়, কিন্তু আমরা মোটামুটি একটা ফেজেই আছি বলে আমার মনে হয়। তো এখন একটু ভেবে দেখুন যে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি এবং ওই যে বাবার প্রতি একটা অনীহা, তাকে মেরে ফেলার একটা অবদমিত ইচ্ছা, অবচেতন ইচ্ছা, এবং সেখান থেকে গিল্ট, সেই গিল্টটাকে ম্যানেজ করার জন্য হিউমার, এগুলোর একটা ভূমিকা থাকতেই পারে। যে করেছে সেও হয়তো জানে না। জানার দেখ, সব কিছু তো জানি না আমরা, মানে সব কিছুকে আমরা কিছুই জানি না। আপনারা যদি সাইকো অ্যানালিসিস বলে জাস্ট সার্চ করেন গুগলে, ইমেজ সেকশনে যান, তাহলে একটা জিনিস দেখতে পারবেন, একটা হিমশৈল, এবং সেই হিমশৈলের চূড়াটা শুধু বেরিয়ে আছে, আর ভেতরে অনেকটা লম্বা আইসবার্গ একটা জলের নিচে। তো ফ্রয়েড বলেন যে আনকনশিয়াস মাইন্ডটা অতটা বড়, আমাদের কনশিয়াস মাইন্ডে এইটুকু। তো আনকনশিয়াস মাইন্ডের কোথায় কোথায় কী কী আছে কেউ জানতে পারে না, মানে পুরোপুরি তো জানাটা সম্ভব না, কারণ ওটা আনকনশিয়াসই না, আমি আনকনশিয়াস। হ্যাঁ, ওটা পুরোপুরি জানা কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, তবে আমরা যদি কিছু নিজেদের ব্যাপারে বা আমাদের মধ্যে কি থেকে কি হয়, এইটুকু যদি আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি, তাহলে আমার মনে হয় ওই যেটা বললাম, যে একটা ঘটনা আমার সঙ্গে ঘটলো অ্যান্ড হঠাৎ করে আমার মধ্যে একটা শার্লক হোমস চলে এলো, লেটস সি দিস ওয়াটসন, এলিমেন্টারি তো আলটিমেটলি, তাই না? ব্যাপারটা ওখানেই তো। এই যদি শার্লক হোমস জেগে যায় আমার মধ্যে, আমি যদি ওইটার মধ্যে ঢুকতে থাকি, আচ্ছা এই যে আমার পরশুদিন রাগ হলো একটা বিষয়ে, রাগটা কেন হলো, আচ্ছা আমার এখন খুব দুঃখ হচ্ছে, কি ঘটেছে, যেটা আগের এপিসোডও বলছে, এই জিনিস, এই এক্সারসাইজটা, ইট ইজ এ ভেরি সিম্পল এক্সারসাইজ, বাট এটা আমাকে পার্সোনালি খুবই সুবিধা দিয়েছে, খুবই সুবিধা দিয়েছে। এটার আরও ডিটেল আছে, এটার আরও ডিটেল নিয়ে আমরা কথা বলবো, আমাদের যে মেম্বার সেশনটা আছে সেখানেও আমরা কথা বলবো যে আমাদের ভাবনাগুলো কি। আজকে তো খুবই সাইকোঅ্যানালিসিসের বেসিকটা নিয়ে কথা বললাম, বেসিক, আমরা লাস্ট দুটো এপিসোডে খুব বেসিক কথাই বললাম। এর পরের এপিসোডে আমরা ফেমিনাইন সাইকোলজি নিয়ে কথা বলবো, পরের এপিসোডে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। ডেভেলপমেন্ট মানে আমরা তো একটা জায়গা ছুলাম আজকে, যে ছোট থেকে বড় হয়ে যাবে, এবং সেটা ফ্রয়েডিয়ান দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু আছে, এর মধ্যে এগুলো রিফাইন হয়ে আরও অনেক জায়গায় পৌঁছেছে, এবং সেখানে অনেক স্টেজ আছে। ফ্রয়েড যেটা মনে করতেন যে শুধুমাত্র শিশুকালেই হয়, তা নয়, ব্যাপারটা হচ্ছে জন্মের আগে হয়, শিশুকালে হয়, বয়ঃসন্ধিতে হয়, মিডল এজেও হয়, অ্যাডাল্ট হওয়ার পরে হয়, তারপরে মিডল এজে হয়, সব সময় একটা চলছে আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টটা নিয়ে আমরা কথা বলবো পরের এপিসোডে। তারপরে আমরা একটা ফেমিনিন সাইকোলজি নিয়ে আলাদা করে কথা বলবো। বাই দ্য ওয়ে, আমরা মেম্বার্স অনলি কন্টেন্ট রিসেন্টলি আনা শুরু করেছি, তার কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ মেম্বার হচ্ছেন, এবং মেম্বার হওয়ার বেনিফিট তাদের নিশ্চয়ই পাওয়া উচিত, কারণ যারা মেম্বার হচ্ছেন তারা যে কোনো কন্ট্রিবিউশন যেটা আমাদের তরফে করছেন, দ্যাট মিনস এ লট। তো আপনারা যদি মেম্বার হতে চান, ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট, জাস্ট 3টে স্টেজ আছে মেম্বারশিপের, এই 3টের মধ্যে যে কোনো একটা স্টেজে আপনি জয়েন করতে পারেন, বিভিন্ন পার্কস আছে, বাট সবচেয়ে আগের পার্কস হলো যেই ভিডিওটা আমাদের মনে হয় যে এই ভিডিওটা একটু এক্সক্লুসিভ, সেটা আমরা শুধু মেম্বারদের জন্য আনি। তো যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন বলে একটা বাটন আছে, দেখবেন সাবস্ক্রাইবের পাশেই, ওখানে ক্লিক করলেই জয়েন করা যায়। অনেকের প্রবলেম হচ্ছে বলছেন অ্যান্ড্রয়েড থেকে, iOS থেকে বা আইফোন থেকে। iOS থেকে যদি প্রবলেম হয় তাহলে যে কোনো ব্রাউজার থেকে আপনি ইজিলি জয়েন করতে পারেন, ল্যাপটপ কিংবা ফোনের ব্রাউজার থেকেও নাকি অনেক সময় হয়, এটা একটু চেষ্টা করে দেখবেন। বা আজকের দিনে যদি এটা না হয়, একবার প্লিজ একটা ইউটিউবে সার্চ করবেন, জয়েন বাটন ইজ নট ওয়ার্কিং বাট আই ক্যানট লগ ইন। ইউটিউব কিন্তু সব সলিউশন দিয়ে দেয়।
সো এই বলেই আজকের এপিসোড শেষ করি। বেশ, তাহলে এর পরের এপিসোডে কী হবে সেটাও বলে দিলাম, মানে বলেই দিল প্রেমাশিস। আমরা আরও ডিটেলে ঢোকার চেষ্টা করবো, আরও বিভিন্ন রকমভাবে আলোচনা করার চেষ্টা করব। বাট তার আগে সেটা আগেও বলেছি, এবারও বলে দিই যে এটা কিন্তু নলেজ হিসাবে নেবেন, বিকজ দিস ইজ, যদি নলেজ হিসাবে নেন তাহলে এটা কিন্তু দারুণ কাজের জিনিস। মানে এই বোধটা যে আমার ভেতরে এই 3জন লোক আছে, এই 3জন মানুষ, লোক বলবো না, হ্যাঁ আমি যদি লোক হিসেবে বলে, একটা ম্যানেজার আছে, একটা হেভি গম্ভীর লোক আছে, সবসময় বসে বলে এইটা করবে না, ওটা করবে না, ওটা করবে না, এই ওকে ওটা করতে না বল। এই 3জনের সঙ্গে আপনার কন্টিনিউয়াস একটা দ্বন্দ্ব চলছে। এই 3জনকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, এই 3জনকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনার পক্ষে জীবনটা নেভিগেট করা বোধহয় সুবিধে হতে পারে। জেনারেলি সাইকোথেরাপি, বিভিন্ন রকম সাইকোথেরাপি আপনাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং যদি কোনো দিন মনে হয় যে আমার দৈনন্দিন কাজে এফেক্ট করে যাচ্ছে আমার মনের কোনো একটা কষ্ট, ইমিডিয়েটলি প্লিজ এক্সপার্টের সাহায্য নিন, যারা ক্লিনিক্যালি এই জিনিসটাকে হ্যান্ডেল করে। তারা সাইকো অ্যানালিস্ট হতে পারে, সাইকোলজিস্ট হতে পারে, সাইকিয়াট্রিস্ট হতে পারে। এটা ডিপেন্ড করবে যে আপনার এক্স্যাক্ট মানে প্রবলেমটা কোথায় এবং সেটা কিভাবে। হ্যাঁ, এটা তুই আগেও জিজ্ঞেস করেছিস মনে হয়, এবং যেই ফিল্ড থেকে আসছে সে তখন ওই ফিল্ডটাকে একটু ডিফেন্ড করে। রাইট। তো একটু এটা নিয়েও কথা বলা জরুরি যে কখন আমার কার কাছে যাওয়া উচিত। প্রথমেই কি আমি সাইকিয়াট্রিস্টের কাছে চলে যাব, না প্রথমে সাইকোলজিস্টের কাছে যাব? সাইকোলজিস্ট চিনব কী করে? নাকি অন্য কোনো উপায় আছে? অনেকেই ভাবেন যে না মনের অসুখ, আরে পা ব্যথা করলে পরে যদি ডাক্তারের কাছে যাই আমরা, তো মনের অসুখ হলে পরে যাব না? এইখানেই আমি আরেকটু স্পেসিফিক বলে দিই, যদি আপনার পা ব্যথা করে তাহলে আপনি পা ব্যথাটা 3 দিন ম্যানেজ করে নেবেন। যদি আমি মেনে নিলাম ম্যানেজ করে, ঠিক আছে কমে যাবে, 3 দিন পরে যদি না কমে আর যদি আপনার কাজ করতে অসুবিধা হয়, তখন আপনি ডাক্তারের কাছে যাবেন না। এবার এটাই বলছিলাম আমি, যে প্রথমত তো পায়ে চোট পেলাম, প্রথম কি করব? ভেঙে গেছে বুঝলে পর তো হয়েই গেল, হ্যাঁ ওর চলে গেলাম ডিরেক্ট ডাক্তারের কাছে, সে অপারেশন করবে, সাইকিয়াট্রিস্ট, কিংবা প্লাস্টার করবে। কিন্তু সেটা তো হয় না সবসময় মনের ক্ষেত্রে। প্রথমে পায়ে ব্যথা পেলাম, পরে প্রথমে তো নিজে হাত দিয়ে ওটাকে একটু ম্যাসাজ করে ঠিক করতে হবে। তার মানে প্রথম যখন একটা অ্যাংজাইটি হচ্ছে বা সমস্যা হচ্ছে নিজের ভেতরে, এই যে আমাদের কথাবার্তা বললাম যে নিজের একটা শার্লক হোমস হয়ে একটু ভাবার চেষ্টা করুন বা করি আমরা, যে আচ্ছা কেন হচ্ছে এটা। দাদাজি সবসময় হবেই ঠিক না, একেবারেই নয়, ইন্টেন্সিটি আছে, সবসময় মানসিক অবস্থা থাকে না। ঠিক একেবারে তখন কি এটা করাও পসিবল হবে না। যদি নিজে ম্যানেজ করতে না পারি তাহলে সে বন্ধুর কাছে কথা বলুন, যে আপনার কাছের মানুষ তার সাথে কথা বলুন, যে এই একটা সমস্যা হচ্ছে, যে আনরিলেটেড এই ঘটনার সাথে, তার সাথে কথা বলতে হবে, বন্ধুর সাথে কথা বলতে হবে, তাতে আমাদের অনেক জিনিস ম্যানেজ হয়ে যায়। বাড়িতে যে অয়েনমেন্ট আছে ওটা লাগাই, সবসময় ম্যাসাজ করে তো ঠিক হয় না, বাড়িতে অয়েনমেন্ট আছে ওটা লাগিয়ে দিলাম, বন্ধু হচ্ছে ওই অয়েনমেন্টটা, ঠিক হয়ে গেল আমার পাবে, আর করছে না। কিন্তু যদি তাও মনে হয় যে না, বন্ধুর সাথে কথা বলে বা কাছের মানুষের সাথে কথা বলেও ব্যাপারটা মিটলো না, তখন সাইকোলজিস্টের কাছে যেতে হবে, সাইকো অ্যানালিস্টের কাছে যেতে হবে, যে কথা বলতে পারবে। অনেক সময় আমরা কথাও বন্ধুদের সাথে বা কাছের মানুষের সাথে সব বিষয়ে বলে উঠতে পারি। আরে যে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও এটা হয় যে অনেকে আছেন যারা আমাদেরকে এইখানে চেনেন আর আমাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে চান, অনেকেই বলেন, অনেকেই প্রেমাশিসকেও ফোন করেন, আমাকেও ফোন করেন মাঝে মাঝে, হ্যাঁ মানে কোনোভাবে নাম্বার জোগাড় করে ফোন করেন, এরকম না যে আমরা সবসময় ফোনের উত্তর দিতেও পারি, কিন্তু স্টিল আমরা কথা বলি, এরকম না যে কথা বলি না। এবার ওনার এই কথা বলাটার কারণটা কিন্তু একটাই, যে এই কথাটা আর কাউকে বলতে পারছি না, একে বললে বোধহয় বুঝবে, আমরা একটু বন্ধু আর কি। হ্যাঁ আমরা একটু বন্ধু ওই জায়গা থেকে বন্ধু, সে বন্ধুর মতো যারা পাবেন তাদের সাথে কথা বলবেন। বন্ধু সব যদি ম্যানেজ করতে না পারে, তখন তো সাইকোলজিস্ট বা সাইকো অ্যানালিস্টের কাছে যেতে হবে, যারা এক্সপার্ট। একদমই। অনেক সময় এবার পা ভেঙেই যদি যায়, যার সাইকোটিক প্রবলেম তৈরি হয়ে গেছে, যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা জাতীয় গোছের সমস্যা হয়ে যায়, স্প্লিটিং হয়ে গেছে, ডিসোসিয়েশন হয়ে গেছে, তখন তো সাইকিয়াট্রিস্ট ম্যানেজ করবে, তখন ওষুধ লাগবে, তখন তার এক্সপার্টিস দরকার। প্রথমেই ওখানেও যাওয়াটাও কোনো কাজের কথা না, আবার মনের মধ্যে রেখে দেওয়াটাও কাজের কথা না। সবচেয়ে বেসিক ব্যাপারটা এটা বুঝে নিন
যে যদি মনের প্রবলেম বা মন থেকে কিছু একটা হচ্ছে, আপনার রেগুলার লাইফ হ্যাম্পার হচ্ছে, মানে প্রথম কথা হলো, এটা আমি নিজেই একজন সাইকিয়াট্রিস্টের থেকেই, সাইকোলজিস্টদের থেকেই শুনেছি অনেকবার, এটা হলো যদি সেটা রিপিটেটিভ হয়, যদি কন্টিনিউয়াসলি আপনার এই পায়ে ব্যথাটা মনের মধ্যে ঘটতে থাকে, যদি এটা রিপিটেটিভ হয়, আর এটা যদি আপনার দৈনন্দিন জীবনকে, মানে আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম, আপনার কাজ, সবচেয়ে বড় কথা, যদি এফেক্ট করা শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই ক্লিনিক্যাল হেল্প নেওয়া দরকার। সো এই কথা বলেই আজকে ঠিক শেষ করি। ঠিক আছে, তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। আমার সাথে দেখা হবে, অন্যদের সাথেও হবে। না, তোমার সঙ্গে দেখা হবে, এবং আমরা খুব ডিটেলে একটা গভীর বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই, প্রত্যেক মঙ্গলবার করে দেখা হচ্ছেই। মাঝে মধ্যে আমরা এপিকটা আসলে অনেকটা প্রেমাশিসকে অনেকটা পড়াশোনা করতে হয়, এত ডিটেলের একটা সাবজেক্ট নিয়ে অনেকটা জানতে হয়, আমাকেও কিছু তো করতেই হয়, পুরোটা অতটা প্রেমাশিসের মতো না করলেও। তো সেই জন্য মাঝে মাঝে আমাদের টাইমগুলো একটু, তাছাড়া আমাদের ডিফারেন্ট কাজগুলো আছে, প্রেমাশিসের নিজস্ব একটা কাজ এটা আছে। কোনো এক্সকিউজ না অরুণাভ, মানে বলেছি ওনাদেরকে প্রতি সপ্তাহে এপিক নিয়ে আসবে, আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, অবশ্যই দায়িত্ব, আমি ক্ষমা চেয়েই নিচ্ছি যে কাজের মধ্যে মাঝে মাঝে এটা মিস হয়ে যায়। এই নিয়ে বোধহয় 2বার হলো, সেটা আপনাদের কাছে, আপনারা অনেকেই এপিকের জন্য ওয়েট করেন, সো সেটার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা এখন অবধি এপিক দেখেননি, এই প্রথমবার শুনলেন, তারা গিয়ে একটু দেখে আসবেন, অনেকগুলো এপিসোড করেছি, লোকজনের তো ভালোই লাগছে বলে আমার মনে হয় আপনাদেরও ভালোই লাগবে। ও হ্যাঁ, আচ্ছা, এই এপিক চ্যানেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এটাও বলে রাখা উচিত, কারণ এপিক এখানে এখনও অবধি বৈঠকে আছে, এরপর এটা চলে যাবে সোল কানেকশন এপিক বলে, এটা আলাদাই চ্যানেল হবে, সেখানেই পুরো ব্যাপারটা ঘটবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। শেষই করতে পারছি না, একের পর এক কথা বলে যাচ্ছি। আসলে আপনাদের সঙ্গে কথা বলতে ভালোই লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে, ওই জন্য বলে যাচ্ছি। এনিওয়েজ, এখানে সত্যিই এপিসোড শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি, আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।